আসসালামু আলাইকুম। বায়োকেমিস্ট্রি দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছি সবাই। আজকের পাঠের উপজীব্য বিষয় আমাদের তৃতীয় চ্যাপ্টার কার্বোহাইড্রেটস বা শর্করা। একদমই সূচনা কথা না বলে সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। অনেক কিছু পড়তে হবে আজকে, টোটাল পড়াটাই শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে। গত ক্লাসে আমরা প্লান্ট বায়োকেমিস্ট্রির ভূমিকা এবং কোষ ঝিল্লি নিয়ে পড়াশোনা করছি। আজকে শর্করা থেকে আমাদের পড়া শুরু। তো কি পড়বো আগে আমরা সেই পাঠ্যক্রমটা একটু দেখে নেই। টোটাল পাঠের উপজীব্য বিষয়গুলোকে যদি আমরা টপিক ওয়াইজ সাজাই, তাহলে শুরুতে আমরা দেখবো হচ্ছে কার্বোহাইড্রেটের পরিচিতি এবং এর বিস্তারিত শ্রেণী বিভাগ। দ্বিতীয়ত বিজারক এবং অবিজারক শর্করার মধ্যে আসলে পার্থক্য কি, মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের তুলনা, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেনের প্রাণরাসায়নিক গঠন, বেশ কিছু বিশিষ্ট রাসায়নিক যৌগের গঠন অর্থাৎ এদের গাঠনিক স্ট্রাকচার, যেমন রাইবোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, মল্টোজ। এই চারটা এবারের এক্সামের জন্য তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হচ্ছে কার্বোহাইড্রেটের গুরুত্ব। এই হচ্ছে আমরা টপিকগুলোর নাম বললাম। এই প্রত্যেকটা টপিকের সাথে আবার 2টা বা 3টা করে প্রশ্ন বিজড়িত। যেমন কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, এখান থেকে প্রায় 4-5টা কোয়েশ্চেন আসতে পারে আমাদের পরীক্ষার জন্য। কোয়েশ্চেনগুলো কোন ফরম্যাটে আসবে সেটা আমি শেষে তোমাদের যখন হোমওয়ার্ক দিব সেখানে তোমরা দেখতে পারবা। এই যে আমরা সাজেশনটা থেকে কোয়েশ্চেনগুলো একটু লক্ষ্য করে নিই, প্রায় এরকম 12টার মতো কোয়েশ্চেন আসতে পারে এই চ্যাপ্টার থেকে। এবং বড় প্রশ্ন 2টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেনের মাঝে তুলনা, এটাও এবার আসার মতো প্রশ্ন। আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেটের বিস্তারিত শ্রেণী বিভাগ, এটাও এবার আসার মতো প্রশ্ন। তো এছাড়াও বাকি অন্যান্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নের জন্য এই 6টা টপিকই এই চ্যাপ্টার থেকে এনাফ। তো এই টপিকগুলো আমরা দেখার চেষ্টা করব। শুরুতেই কার্বোহাইড্রেট কি আসলে এটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব, কার্বোহাইড্রেটের পরিচিতি। তো চলো আমরা পড়াশোনাতে চলে যাচ্ছি। কার্বোহাইড্রেট পরিচিতি। তো সহজ কথায় কার্বোহাইড্রেট শব্দটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে মূলত পাচ্ছি কার্বন, হাইড্রোজেন এবং তার সাথে আমরা এক্সট্রা মনে রাখবো অক্সিজেন। কার্বোহাইড্রেটে তাহলে 3টা যৌগ, 3টা মৌল থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এই 3টা মৌলের সমন্বয়ে গঠিত যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট। এবং এদের রেশিও কত? কার্বোহাইড্রেট এদের রেশিও হচ্ছে 1:2:1, মানে যে কয়টা কার্বন তার ডাবল সংখ্যক হাইড্রোজেন, কার্বন সংখ্যার সমসংখ্যক অক্সিজেন। এটা হচ্ছে তাদের সাধারণ অনুপাত। ওকে, তো এটা তো একদম সিম্পল সংজ্ঞা হয় যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কার্বোহাইড্রেট বলে। আমরা সংজ্ঞাটাকে এত সিম্পলি দিতে পারবো না, বা এত সিম্পলি এটাকে সংজ্ঞায়িত করা যায়ও না। অনেক সময় এই রুলস মেনটেন করবেই যে তা না, এই রুলস মেনটেন করেও তা কার্বোহাইড্রেট না এমন হইতে পারে। তাহলে একদমই কার্বোহাইড্রেটকে সংজ্ঞায়িত করতে গেলে স্পেসিফিক্যালি যে সংজ্ঞাটা আমাদের দিতে হবে সেটা হচ্ছে যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে কতগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত থাকে, অথবা যে সকল যৌগকে আদ্র বিশ্লেষণ করলে, হাইড্রোলাইসিস করলে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন হয়, তাদেরকে কার্বোহাইড্রেট বলে। এই সংজ্ঞাটা আমরা সংজ্ঞায় ইউজ করব, কার্বোহাইড্রেট কাকে বলে এই সংজ্ঞাতে। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে মূলত এক প্রকারের অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ। মূল কথা, কার্বোহাইড্রেট এক প্রকার অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, যাদেরকে হাইড্রোলাইসিস করলে পরে সেখান থেকে হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হবে, হাইড্রোক্সিল গ্রুপ তৈরি হবে, অথবা তার মাঝে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। মূল 2টা কথা, এরা অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগ, তাদের মাঝে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। ওকে, হাইড্রোক্সিল মানে OH-, তোমরা সবাই জানো। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল সংজ্ঞা। এই সংজ্ঞাটা আমরা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি বলতে পারি কার্বোহাইড্রেটকে? আসলে এক বাক্যে যদি আমরা বলি, কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড, পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। কার্বোহাইড্রেট মূলত হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন। এই হচ্ছে মোটামুটি কার্বোহাইড্রেটের পরিচিতি সংক্রান্ত তথ্য। এতটুকু জানলেই এনাফ। আমরা চলে যাব কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগে। তো কার্বোহাইড্রেটকে বেশ কিছু ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা হয়। তার প্রধানতম ক্রাইটেরিয়াটা হচ্ছে তার, আমরা একটু পরে দেখবো, অনুর ভিত্তিতে বা গঠন অনুর ভিত্তিতে। তার আগে কিছু ছোটখাটো ক্লাসিফিকেশন আছে। যেমন স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 2 ভাগে ভাগ করা হয়। আমাদের অনেকেরই ধারণা যে সুগার হইলেই সেটা মনে হয় কার্বোহাইড্রেট। না, কার্বোহাইড্রেট স্বাদের ভিত্তিতে 2 রকম হতে পারে, একটা সুগার, একটা নন সুগার। সুগার কোনটা? যেটা স্বাদ থাকবে মিষ্টি, যেটা হবে দানাদার এবং পানিতে দ্রবণীয়, এরা হচ্ছে সুগার। যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এরা হচ্ছে সুগার জাতীয় কার্বোহাইড্রেট। অপরদিকে নন সুগার কারা? যারা অমিষ্ট, অদানাদার, পানিতে অদ্রবণীয়, এই সকল কার্বোহাইড্রেটকে বলা হচ্ছে নন সুগার। যেমন স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে নন সুগার। এরা সাধারণত সঞ্চিত পদার্থ হিসেবে বিদ্যমান থাকে অথবা গাঠনিক স্ট্রাকচার হিসেবে কাজ করে। তো এটা আমরা পরবর্তীতে বিস্তারিত দেখব। স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেটকে 2টা ক্লাসে বিভক্ত করা যাচ্ছে।
তারপরে যদি আমরা দেখি বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট দুই প্রকার, একটাকে বলা হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক শর্করা, আর একটা হচ্ছে নন রিডিউসিং সুগার বা অবিজারক শর্করা। এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ, পার্থক্য পরীক্ষাতে আসে, আমরা শর্টকাটে শিখবো এবং বড় করে লেখার চেষ্টা করব শিখার সময় শর্টকাটে। তাহলে আমরা এটাকে সংজ্ঞায়িত কেমনে করব? বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। তাহলে অবশ্যই একটাতে কেউ একজন বিচারিত হবে আর একটাতে বিচারিত হবে না। এটা আসলে কে বলা হয় থাকে? ফ্যালিং দ্রবণ বা বেনেডিক দ্রবণ। এটা সম্পর্কে তোমরা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রিতে পড়ে আসছো। ফ্যালিং দ্রবণ কি, বেনেডিক দ্রবণ কি না জানলে এখন আর জানার দরকার নাই। তো ফ্যালিং দ্রবণ বা বেনেডিক দ্রবণ এটি দ্বারা বিচারিত হয়, বিজারক শর্করা দ্বারা বিচারিত হয়। আর ফ্যালিং দ্রবণ বা বেনেডিক দ্রবণ অবিজারক শর্করা দ্বারা বিচারিত হয় না। এটাই তাদের মূল বৈশিষ্ট্য, যে ফ্যালিং দ্রবণ বা বেনেডিক দ্রবণকে বিচারিত করতে পারে বিজারক শর্করা, ফ্যালিং দ্রবণ বা বেনেডিক দ্রবণকে বিচারিত করতে পারে না অবিজারক শর্করা। আর তাদের বৈশিষ্ট্যটা আমরা কিভাবে দেখে চিনবো? যে বিজারক শর্করাতে তাদের বিজারণ ক্ষমতাটার জন্য দায়ী যে উপাদান তা হচ্ছে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ। তো বিজারক শর্করাতে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে, অবিজারক শর্করাতে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকবে না। অ্যালডিহাইড গ্রুপ কোনটা আর কিটোন গ্রুপ তোমরা আশা করি জানো, CHO এটাকে বলা হয় অ্যালডিহাইড গ্রুপ, আর সি ডবল বন্ড ও এটাকে বলা হয় কিটোন গ্রুপ। ঠিক আছে, তো এই অ্যালডিহাইড এবং কিটোন গ্রুপ যদি মুক্ত অবস্থাতে থাকে তাহলে সেটা বিজারক শর্করা, অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ যদি মুক্ত অবস্থাতে না থাকে তাহলে হয় অবিজারক শর্করা। আরেকটা জিনিস বলা হয় মিউটা রোটেশন বা মিউটা ঘূর্ণন। এটা বিস্তারিত এখন জানতে হবে না, জাস্ট খালি মনে রাখো বিজারক শর্করা মিউটা রোটেশন প্রদর্শন করে বা মিউটা ঘূর্ণন প্রদর্শন করে, আর অবিজারক শর্করা মিউটা রোটেশন বা মিউটা ঘূর্ণন প্রদর্শন করে না। এক্সাম্পল গুলো যদি আমরা লক্ষ্য করি, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ ইত্যাদি হচ্ছে বিজারক শর্করা। আর অবিজারক শর্করা কারা? সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এরা হচ্ছে অবিজারক শর্করা। সাধারণত যে সকল বড় অণুগুলো আছে শর্করার তারা হচ্ছে অবিজারক প্রকৃতির হয়ে থাকে, যে সকল ছোট অণুগুলো আছে তারা হচ্ছে বিজারক প্রকৃতির হয়ে থাকে। তো এই হচ্ছে কয়েকটা বেসিক ডিফারেন্স বিটুইন বিজারক শর্করা এবং অবিজারক শর্করা। তো আমরা এটাও শেষ করলাম, করার পরে আমরা চলে যাব হচ্ছে মূল আলোচনা, যেটা গঠন অণুর ভিত্তিতে শর্করা কত প্রকার। এখান থেকে আমরা এই টপিকটা যখন পড়বো, পড়ার সাথে সাথে প্রত্যেকটার গাঠনিক স্ট্রাকচার, যেটাকে প্রাণরাসায়নিক স্ট্রাকচার বলা হয়, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবো এবং সাথে সাথে বোঝার চেষ্টা করবো। ওকে, আজকের ক্লাসটা আমি একটু ফাস্ট যাচ্ছি, আশা করি তোমরা বুঝতে কষ্ট হবে না। তাহলে প্রথমত আমরা দেখি গঠন অণুর ভিত্তিতে শর্করাকে তিনটা ক্লাসে ক্লাসিফাই করা যাচ্ছে। একটা হচ্ছে মনোস্যাকারাইড, একটা অলিগোস্যাকারাইড, একটা পলিস্যাকারাইড। তোমরা যখন ইন্টারমিডিয়েট বই পড়ছো আবুল হাসান স্যারের, সেখানে কিন্তু এই অলিগোর আগে ডাইস্যাকারাইড বলে আরেকটা টপিক আলাদা হয়েছিল, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। বাট এখানে আমরা ডাইটাকে ওই অলিগোর মাঝখানে এন্ট্রি করে দিচ্ছি। তাহলে গঠন অণুর ভিত্তিতে মোটামুটি শর্করা তিন প্রকারে বিভক্ত: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কোনটা? যে স্যাকারাইডকে ভাঙলে বা আদ্র বিশ্লেষণ করলে আর কোন ধরনের সুগার একক থাকবে না, অর্থাৎ সেই হচ্ছে ন্যূনতম একক প্রকৃতির শর্করা একক, তাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। অর্থাৎ এখানে একটি মাত্র সুগার একক থাকে। এদের চেনার বৈশিষ্ট্যকে এখানে কার্বন থাকবে 3টা থেকে 10টা, সাধারণত 3টা থেকে 10 কার্বন বিশিষ্ট থাকে, একটা মাত্র গ্লুকোজ অণুর শর্করা অণুর একক থাকে এখানে। ওকে, এটা হচ্ছে মনোস্যাকারাইড। যদি সেখানে 2 থেকে 9টা মনোস্যাকারাইড একক থাকে এবং তারা গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে যুক্ত হয়, গ্লাইকোসাইডিক বন্ড কি একটু পরে আমরা দেখবো, তাহলে এটা হচ্ছে অলিগোস্যাকারাইড। অর্থাৎ এক্ষেত্রে মনোস্যাকারাইডের মতো আরো 2 থেকে 9টি অণু যুক্ত থাকবে। যদি আরো অধিক সংখ্যক, 10-এর বেশি আমরা ধরতে পারি, মনোস্যাকারাইড অণু একসাথে যুক্ত থাকে, তাহলে তাকে বলা হয় পলিস্যাকারাইড। এটা হচ্ছে বেসিক পার্থক্য। মনোস্যাকারাইডে একটাই শর্করা অণু, অলিগোস্যাকারাইডে 2 থেকে 9টা স্যাকারাইড অণু, মনোস্যাকারাইড অণু, আর পলিস্যাকারাইডে 10-এর অধিক মনোস্যাকারাইড অণু। ওকে, আর আমরা আরেকটা জিনিস মনে রাখবো কি, যে কার্বন সংখ্যা মনোস্যাকারাইডে সবসময় 3 থেকে 10টির মতো থাকে। সেকেন্ডলি, যেহেতু মনোস্যাকারাইড ক্ষুদ্র অণু, তাই এক্ষেত্রে আণবিক ওজনও কম হবে। এটা একটা মাইক্রো অণু, এর আণবিক ওজন হবে 1000-এর কম। অলিগোস্যাকারাইডও খুব বেশি বড় না, এটাও মাইক্রো অণু। তবে পলিস্যাকারাইড বড় অণু, এটাকে ম্যাক্রো অণু বলা হয়ে থাকে, এর আণবিক ওজন 1000-এর বেশি। ওকে, আর আমরা একটু আগে বলছি যে ছোট অণুগুলো সাধারণত রিডিউসিং প্রকৃতির হয়ে থাকে। তাহলে মনোস্যাকারাইড অবশ্যই রিডিউসিং বা বিজারক শর্করা। অলিগোস্যাকারাইড 2 থেকে 5-এর মাঝামাঝি যেগুলো আছে, অর্থাৎ ক্ষুদ্র, এরা হচ্ছে রিডিউসিং প্রকৃতির। উচ্চ প্রকৃতিতে গেলে তখন এরা নন রিডিউসিং বা অবিজারক প্রকৃতির হয়ে থাকে। আর পলিস্যাকারাইড অলওয়েজ অবিজারক বা নন রিডিউসিং প্রকৃতির হয়ে থাকে। ওকে, তো মনোস্যাকারাইড যেহেতু একদম ক্ষুদ্রতম একক, তাকে আদ্র বিশ্লেষণ করলে তার আর শর্করা ধর্ম থাকবে না। বাট অলিগো এবং পলিস্যাকারাইডকে কিন্তু আদ্র বিশ্লেষণ করলে আরো শর্করা পাওয়া যায়। আদ্র বিশ্লেষণ করা মানে ভাঙা, যে উপাদানগুলো নিয়ে তৈরি হয়েছে আদ্র বিশ্লেষণ করলে সেগুলোই ভেঙে যাবে। তাহলে অলিগোস্যাকারাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, সেখান থেকে 2 থেকে 9টি মনোস্যাকারাইড একক পাওয়া যাবে। পলিস্যাকারাইডকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, সেখান থেকে অসংখ্য মনোস্যাকারাইড একক পাওয়া যাবে। যতগুলো গ্লুকোজ নিয়ে তৈরি মনোস্যাকারাইড নিয়ে তৈরি হয়েছে, ঠিক ততগুলো মনোস্যাকারাইড আলাদা হয়ে যাবে। ওকে, তারপর আমরা যদি তাদের ভৌত প্রকৃতিগুলো সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। মনোস্যাকারাইড হচ্ছে বর্ণহীন দানাদার, অলিগোস্যাকারাইডও বর্ণহীন দানাদার, বাট পলিস্যাকারাইড বর্ণহীন হলেও
তার দানাদার না, সে হচ্ছে পাউডারের মতো পদার্থ। ওকে, দ্রবণীয়তা যদি লক্ষ্য করি, মনোস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড দুইটাই পানিতে দ্রবণীয়, বাট পলিস্যাকারাইড হচ্ছে পানিতে অদ্রবণীয়। যদি অনেক ঠান্ডা করা যায় তাহলে অন্তত সাসপেনশন তৈরি করতে পারে, দ্রবণীয় হয় না বাট সাসপেনশন তৈরি করতে পারে। সাসপেনশন, দ্রবণ, কলয়েড এগুলো সম্পর্কে তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, আশা করি এখানে আলোচনা করার দরকার নাই। মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের আরেকটা পার্থক্য হচ্ছে তাদের আলোক সক্রিয়তা। প্রথম দুইটা মনো এবং অলিগোস্যাকারাইড আলোক সক্রিয়, পলিস্যাকারাইড আলোক নিষ্ক্রিয়। ওকে, আর এক্সাম্পল গুলো আমরা মনোস্যাকারাইডের এক্সাম্পল বিস্তৃত পরিসরে দেখবো, অলিগোস্যাকারাইডের এক্সাম্পল আমরা দেখবো, একটু মনে রাখি, সুক্রোজ, ম্যালটোজ, রেফিনোজ, টেকিওজ, চারটার নাম মনে রাখবো, এরা হচ্ছে অলিগোস্যাকারাইড। ঠিক আছে, এই চারটা মনে রাখলে তোমাদের এনাফ। গাঠনিক স্ট্রাকচার দেখাতে হবে তোমাদের দুইটার, সুক্রোজ এবং ম্যালটোজের, দুইটা দেখালে এনাফ। আর পলিস্যাকারাইড থেকে আমরা তিনটা নাম মাস্ট বি মনে রাখবো, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, তাহলেই এনাফ। বাট মনোস্যাকারাইডে অনেকগুলো দেখতে হবে আমাদের, এটা আমরা এখানে স্টার্ট দিয়ে রাখলাম, এটা আমরা বিস্তারিত এর পরের স্টেপে দেখবো। তাহলে এই হচ্ছে টোটালি সামেশন মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের মধ্যকার তুলনা। তো এখন আমরা পরীক্ষাতে এখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইডের তুলনা আসতে পারে, মনোস্যাকারাইডের সাথে পলিস্যাকারাইডের তুলনা আসতে পারে, অলিগোস্যাকারাইডের সাথে পলিস্যাকারাইডের তুলনা আসতে পারে, তিনটা একসাথে তুলনা আসতে পারে, অথবা আলাদা আলাদা করে এক একটার আলোচনা টিকা চাইতে পারে। তাহলে এখান থেকে কিন্তু অনেকগুলা কোয়েশ্চেন থ্রো করা যাবে। তো সাধারণত তোমাদের জন্য যেটা এবার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মনোস্যাকারাইড এবং পলিস্যাকারাইডের মধ্যকার পার্থক্য দেখাও। তা আশা করি এখান থেকে তোমরা লিখতে পারবা। ওকে, তো আমরা এবার একদম বিস্তারিত ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি এবং সাথে সাথে আমরা তাদের গাঠনিক স্ট্রাকচার গুলা দেখার চেষ্টা করব। প্রথমত আমরা আসি, এই যে এখানে স্টার্ট দিয়ে রাখছিলাম মনোস্যাকারাইডের এক্সাম্পল গুলো আসলে কেন আমরা দেই নাই বা কেন আমরা এখন আলাদা করে দিব। তাহলে মনোস্যাকারাইডকে তাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলছিলাম 3 থেকে 10 পর্যন্ত তাদের কার্বন সংখ্যা হতে পারে। মনোস্যাকারাইডের কার্বন সংখ্যা 3 থেকে 10 পর্যন্ত হতে পারে। 3 থেকে 10 পর্যন্ত কত হয়, কয়টা ক্লাস হয়, 8টা। তাহলে বলা হচ্ছে মনোস্যাকারাইড 8টা শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদের কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে। প্রথমটাকে বলা হয় ট্রায়োস। যেমন ট্রায়োজের দুইটা উদাহরণ আমরা মনে রাখবো, একটাকে বলা হয় গ্লিসারালডিহাইড, একটাকে বলা হয় ডাইহাইড্রোক্সি অ্যাসিটুন। ট্রায়োজ মানে নাম থেকে বুঝতে পারতেছো, ট্রাই মানে 3, অর্থাৎ যে মনোস্যাকারাইডে কার্বন সংখ্যা 3 তাকে বলা হবে ট্রায়োস। তাহলে তার যদি কার্বন সংখ্যা 3 হয়, অক্সিজেন কত হবে, হাইড্রোজেন কত হবে, তোমরা একটু আগে রেশিওটা দেখে আসছো, সেটা হচ্ছে 1:2:1। তাহলে আমাদের কার্বন যদি 3 হয়, তাহলে অবভিয়াসলি হাইড্রোজেন হবে তার ডাবল অর্থাৎ 6, আর অক্সিজেন হবে কার্বনের সমান অর্থাৎ 3টা। এটা হচ্ছে ট্রায়োজের সাধারণ সংকেত। তো এই ট্রায়োজের এই সাধারণ সংকেত মেনটেন করে দুইটা এক্সাম্পল আমরা মনে রাখবো, একটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটুন। চলো এদের আমরা একটু দেখার চেষ্টা করি। এই যে দেখো এখানে প্রথম যে অণুটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড, পরেরটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটুন। কঠিন লাগার কিছু নাই, তুমি প্রথমে কেমনে আঁকবে আমি বলি। উপরে যেখানে আমরা গ্রুপটা দেখাইছি, প্রথমে যে বাম পাশের চিত্র লক্ষ্য করো, গ্লিসারঅ্যালডিহাইড নিয়ে আগে আলোচনা করতেছি আমি। তাহলে গ্লিসারঅ্যালডিহাইডে 1 নং কার্বনটা যেটা, এটা কিন্তু মূলত অ্যালডিহাইড মূলক, সিএইচও মূলক। এই যে টোটালটা কার্সর দেখা যাচ্ছে আশা করি, এই টোটালটা কিন্তু সিএইচও মূলক। এটাকে তুমি গাঠনিক স্ট্রাকচার যদি না ভেঙে জাস্ট সিএইচও লিখে দাও তাও এনাফ। তাহলে 1 নং কার্বনে থাকবে হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইডের সিএইচও মূলক, যেটা অ্যালডিহাইড মূলক। 2 নং কার্বন দিবা, 3 নং কার্বনে অলওয়েজ থাকবে CH2H। আমরা যতগুলোই পড়বো এখনো পর্যন্ত সামনে এই মনোস্যাকারাইডের প্রত্যেকটারই লাস্ট কার্বনটাতে থাকবে CH2OH, মনে রাখবা। তাহলে তার 2টা কার্বন চলে গেল, 3 কার্বন বিশিষ্ট যৌগ ছিল, তাহলে আর আরেকটা কার্বন বাকি রইল। এই একটা কার্বনের আমরা জানি 4টা হাত থাকে, উপরের দিকে এদিকে একটা অ্যালডিহাইড মূলকের সাথে যুক্ত হয়ে গেছে, নিচে একটা CH2OH এর সাথে যুক্ত হয়ে গেছে। তাহলে আর তার 2টা হাত খালি আছে, একটা হাতে আমরা দিব হাইড্রোজেন, একটা হাতে দিব হাইড্রোক্সিল। এরকম প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই তার খালি হাতগুলো হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল দিয়ে পূরণ করে দিব আমরা। তাহলে এই যে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডটা তৈরি হলো, এর নামই হচ্ছে গ্লিসারঅ্যালডিহাইড। আশা করি বুঝতে পারছি। এখন ডাইহাইড্রোক্সি অ্যাসিটন হচ্ছে একটা কিটোন জাতীয় যৌগ, তাহলে কিটোন মূলক যুক্ত থাকবে অবশ্যই। এখন কিটোন মূলক 1 নং কার্বনে যুক্ত হতে পারে না, কারণ তার সাথে 2টা হাত খালি থাকে তার, তাহলে 2টা হাইড্রোজেনের অক্সিজেনের সাথে যুক্ত থাকে। আমরা একটু আগে কিটোন মূলকটা দেখে আসছি, যে এখানে লিখে দিয়েছিলাম তোমাদের, এই যে দেখো, লক্ষ্য করো যে কিটোন মূলকটার ক্ষেত্রে আমরা বলছিলাম কিটোন মূলকে কি হয়, যে কিটোন মূলকটা হচ্ছে এরকম ভাবে প্রকাশ করে, ডাবল বন্ড কার্বন, তারপরে হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন। তাহলে এক্ষেত্রে কার্বনের 2টা হাত তো অক্সিজেনের সাথে অলরেডি বন্ডে আছেই, বন্ধনে আছে, তার আরো 2টা হাত খালি। এখন 1 নং কার্বনে দিলে তার 2টা হাত খালি, তার ভরার সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, তাহলে তাকে 2 নং কার্বনে দিতে হয়। তাহলে যতগুলা কিটোন যুক্ত আমাদের মনোস্যাকারাইড দেখবো, প্রত্যেকটারই মনে রাখবা যে সেই কিটোনটা 2 নাম্বার গ্রুপে 2 নাম্বার কার্বন হিসেবে যুক্ত হবে। ওকে, তাহলে এখানে এখন লক্ষ্য করো, 1 নং কার্বনে একটা CH2H দিব আমরা, 2 নং কার্বনে একটা CH2H দিব আমরা, আর মাঝখানে কিটোন গ্রুপটা যুক্ত করে দিব। এর নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। তাহলে গ্লিসারঅ্যালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এই দুইটাই হচ্ছে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। আমরা আশা করি ট্রায়োজ নিয়ে আলোচনা শেষ। ওকে, তারপরে আমরা চলে যাব হচ্ছে টেট্রোজ। টেট্রোজে কি,
টেট্রোজ হচ্ছে 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড। তাহলে তার সংকেতটা কেমন হবে? সাধারণ সংকেতটা বলো। C4 হাইড্রোজেন তার ডাবল, তার মানে H8, অক্সিজেন তার সমান, তার মানে O4। এটা হচ্ছে টেট্রোজ। তো এরকম টেট্রোজের একটা এক্সাম্পল আমরা দিব হচ্ছে এরিথ্রোজ, ডি এরিথ্রোজ বলা হয়ে থাকে এটাকে। তো এরিথ্রোজটা কেমন হবে? মাত্র আমরা গ্লিসারালডেহাইড যেমন দেখছি সেখানে জাস্ট খালি আরেকটা কার্বন শিকল বাড়ায় দিবা। তাহলে আমরা একটু লক্ষ্য করি এর গাঠনিক স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি আমরা। এইখানে দেখো উপরে যে 1 নং কার্বন, এটা কিন্তু অ্যালডিহাইড মূলক, তুমি এভাবে ভেঙে না দেখি CHO লিখলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? 1 নং কার্বনে CHO লিখবা। নিচের কার্বনটা এই যে দেখো এখানে আবার ভেঙে লেখা হয়েছে, CH2OH-টাকে ভেঙে লেখা হয়েছে, তুমি CH2OH লিখলে একদম লাস্ট কার্বনে কোনো সমস্যা নাই। তাহলে প্রথমটাতে CHO, লাস্টের সাথে CH2OH। তাহলে মাঝখানে আগে কার্বন ছিল একটা, এখন যেহেতু 4 কার্বন মিলাতে হবে, তাহলে এখন কার্বন আরো 2টা লাগবে, তাহলে 2টা কার্বন দিলাম, আর তার বাকি হাতগুলো H এবং OH দিয়ে ভরে দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এরিথ্রোজ, এটাকে ডি এরিথ্রোজ বলা হয়ে থাকে। ডি আর এল আসলে কি এটা একটু পরে আমরা দেখবো। গ্লুকোজ যখন পড়ি তখন ডি ডেক্সট্রো রোটেটরি এবং লেফি রোটেটরি, ডান আবর্ত এবং বাম আবর্ত সম্পর্কে আমরা আইডিয়া নেব। আপাতত এরিথ্রোজে এটাই উদাহরণ আমরা মনে রাখি। এরিথ্রোজ ইরিথ্রোজ কিন্তু একই উচ্চারণ, ইংরেজিতে ই দিয়ে লেখা হয়, বাংলাতে এ ই দুইটাই ইউজ করে। তাহলে এরিথ্রোজ একটা 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, যে ক্ষেত্রে 4টা কার্বন থাকবে, উপরে CHO অ্যালডিহাইড মূলক থাকবে, নিচে CH2OH থাকবে, উপরে এবং বলা হচ্ছে যে মাঝখানের হাতগুলো হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড দ্বারা বা হাইড্রোক্সিল দ্বারা পূর্ণ থাকবে। এর নাম হচ্ছে এরিথ্রোজ। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারতেছো, আরেকটা যদি বাড়ায় দিয়ে যাই তাহলে সেটাই হয়ে যাবে পেন্টোজ। ওকে, তাহলে পেন্টোজ কোনটা? পেন্টোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, যেমন রাইবোজ, ডিঅক্সিরাইবোজ। তোমরা এদেশের নামগুলো পরিচিত। ডিএনএ আরএনএ যখন তোমরা পড়ছো, ডিএনএ এর পুনরূপ পড়ছো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ এর পুনরূপ পড়ছো রাইবোনিউক্লিক অ্যাসিড। মূলত এদের যে শর্করাগুলো ডিএনএ এবং আরএনএ এর, এই শর্করাগুলোই হচ্ছে পেন্টোজ প্রকৃতির। তাহলে এরা রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ হয়ে থাকে। সাধারণ সংকেতটা কি হবে? সাধারণ সংকেতটা হবে C5 হাইড্রোজেন তার ডাবল, তার মানে H10, অক্সিজেন তার সমান অর্থাৎ O5। তবে কথা আছে, ডিঅক্সি মানে হচ্ছে একটা অক্সিজেন কম। তাহলে ডিঅক্সি রাইবোজে যখন আমরা যাবো তখন কিন্তু অক্সিজেন একটা হারায় যাবে, এখান থেকে 5টা থাকবে না, 4টা থাকবে, ঠিক আছে? রাইবোজ থেকে একটা অক্সিজেন হারায় গেলেই তাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ। আমরা দেখবো গঠনটা, এখনই দেখে ফেলবো। তাহলে 5 কার্বন, সিম্পলি এই যে মাত্র যে 2টা দেখে আসছিলাম এটার মতোই একটা কার্বন জাস্ট খালি বেড়ে যাবে। এই যে দেখো, এদিকে লক্ষ্য করো, ওই যে গাঠনিক স্ট্রাকচার আছে, রিং স্ট্রাকচার এখন দেখার দরকার নাই, তোমরা এদিকে আগে তার শিকল স্ট্রাকচারটা দেখো, চেইন স্ট্রাকচারটা দেখো। তাহলে উপরে CHO, নিচে CH2OH, 2টা গেল। 5 কার্বন যেহেতু, তাহলে আরো 3টা কার্বন লাগবে, 3টা কার্বন দিয়ে আমরা H এবং OH দিয়ে দিলাম। এর নামই হচ্ছে রাইবোজ। ওকে, তো এটাকে ডি রাইবোজ বলা হচ্ছে, রাইবোজ বলবো আমরা। তো এটা কিন্তু একটা রিং স্ট্রাকচার আছে, ডানে দেখো আছে। রিং স্ট্রাকচার পরে দেখায়, আগে আমরা বলছিলাম যে যদি ডিঅক্সি রাইবোজ হয়, এটা কিন্তু ডি রাইবোজ, ডিঅক্সি রাইবোজ না, কিন্তু এটা শুধু রাইবোজ মনে রাখো তোমরা, ডি সামনে না লিখলে হবে, এটা জাস্ট রাইবোজ। ওকে, এখন যদি ডিঅক্সিরাইবোজ হইতো, মনে রাখবা তার 2 নং কার্বন থেকে এই যে 2 নং কার্বনের এই ওটা, এই অক্সিজেনটা এটা হারায় যাবে। এটা যদি এখান থেকে বিমুক্ত হয়ে যায় তাহলে তার নাম হয়ে যাবে ডিঅক্সিরাইবোজ। দেখো এদিকে চিত্রটা লক্ষ্য করো, তার টোটালটা উপরে CH2 আছে, নিচে CHO আছে, নিচে CH2OH আছে, বাকি 3টা কার্বন আছে, প্রত্যেকটার সাথে HOH যুক্ত, বাট এই 2 নং কার্বনটা থেকে এই OH এর ও হারায় গেছে, অর্থাৎ একটা অক্সিজেন এখান থেকে বিমুক্ত হয়ে গেছে। আমরা বলছিলাম বিগত ক্লাসগুলোতে যে যদি বায়োলজি আমরা কোথায় ডি পাই বা কেমিস্ট্রি আমরা কোথায় ডি পাই, তাহলে ডি মানে মনে রাখবো আমরা এই ওই ডি না, কিন্তু আবার ডেক্সট্রোরোটেটরি ডি না, ডিঅক্সি, ডিনাইট্রিও, ডিকার্বো, এরকম যদি আমরা কোথাও পাই তাহলে মনে রাখবো কমে গেছে বা হারায় গেছে এখান থেকে। তাহলে এখানে ডিঅক্সি মানে হচ্ছে একটা অক্সিজেন এখান থেকে নাই, তাহলে একটা অক্সিজেন হারায় যায়, তার নাম হয়ে গেছে ডিঅক্সিরাইবোজ। ওকে, তাহলে এগুলো হচ্ছে তার চেইন স্ট্রাকচার। রিং স্ট্রাকচারটা পরীক্ষাতে অনেক সময় চাইতে পারে, যদি চায় তাহলে সিম্পলি জাস্ট খালি মনে রাখো আগে এরকম একটা পঞ্চভুজাকৃতির শেপ বানাইবা। আমি ওই দিন তোমাদের গ্লুকোজ আর ফ্রুক্টোজটা সহজে বুঝাই দিয়েছিলাম, এমনি লিখবা। চেইন থেকে কেমনে তোমাদের এখানে চক্র আসতেছে ওই বিবরণ কিন্তু আসবে না, তাহলে ওই কঠিন জিনিস তোমাদের শেখারও দরকার নাই, শুধু শুধু বেড়ানোর দরকার নাই। সিম্পলি তোমরা এরকম একটা পঞ্চভুজ আঁকবা, আঁকার পরে এই 4টাতে, এই পয়েন্টে, এই পয়েন্টে, এটাতে এবং এটাতে কার্বন দিবা। দেওয়ার পরে এক উপরের দিকে একটা অক্সিজেন দিয়ে 2টা কার্বনকে সংযুক্ত করে একটা পঞ্চভুজ সৃষ্টি করবা। করার পরে এবার তাদের হাতগুলো, প্রত্যেকটা কার্বনের 2টা করে হাত পূর্ণ হয়ে গেছে, তাহলে আরো 2টা করে হাত খালি আছে, এটার 2টা হাত দিবা, এটারও 2টা হাত দিবা, এটারও 2টা হাত দিবা, এটারও 2টা হাত দিবা। এখন মনে রাখবা এই বামের কার্বনের উপরে সবসময় CH2OH, তাহলে এখানে একটা CH2OH দিবা, আর এর নিচের দিকে সবসময় এখানে যদি OH যুক্ত কেউ থাকে তাহলে এখানে H হয়, তাহলে এইখানে H দিবা। তা আমরা জানি এখানে যদি H থাকে পরের কার্বনের H হবে উপরের দিকে আর তার OH হবে নিচের দিকে। এইখানে একটু ব্যতিক্রম, এইখানে আবার H-টা তার উপরের দিকে হবে, OH-টা তার নিচের দিকে হবে, ঠিক আছে? তো তার আবার পরেরটা ঠিক আছে, এখানে H নিচের দিকে, OH উপরের দিকে। তো মনে রাখবা যে পঞ্চভুজটার মাঝখানে যদি 2টা হাইড্রোজেন থাকে, বাইরের দিকে 2টা হাইড্রোক্সিল দিয়ে দিবা, তাহলে এটার নামই হয়ে যাবে রাইবোজের রিং স্ট্রাকচার। ওকে, তো এটার সাথে এটা ম্যাচ করতে গেলে
কিভাবে এটা আসলো এটা তোমাদের এখন বোঝাইতে গেলে বিস্তর একটা আলোচনা করতে হবে, এবং এটা খুব ম্যান্ডেটরি না, পরীক্ষাতে একেবারেই আসে না যে কিভাবে চেইন স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচার আছে, এগুলো কেমিস্ট্রির টপিক, তোমাদের টপিক না। তো আশা করি ওইটাতে আমার আর যাওয়ার দরকার নাই, শুধু শুধু সময় নষ্ট করার প্রয়োজন নাই। তাহলে আমাদের রাইবোজের চেইন স্ট্রাকচার আশা করি বুঝতে পারছো, রিং স্ট্রাকচারটা আমরা সিম্পলি বুঝে ফেলবা। ওকে, জাস্ট পঞ্চভুজ আঁকবা, আঁকার পরে প্রত্যেকটার পজিশন গুলো জাস্ট একটু মনে রাখবা, তাহলে রিং স্ট্রাকচার তোমার শেখা হয়ে যাবে। এটা হচ্ছে রাইবোজের রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচার দেখলাম। ঠিক ডিঅক্সি রাইবোজটাও কিন্তু সেম। পার্থক্য কি হবে, যে এখানে যে এটা কিন্তু 2 নং কার্বন থেকে অক্সিজেন হারিয়ে গেছিল, এখানে 2 নং কার্বনটা আসলে কোনটা জানো, এইটাই, যে এই কার্বনটা হচ্ছে 2 নং কার্বন, এটা 1 নং, এটা 2 নং। তাহলে এই 2 নং কার্বনের এইখান থেকে যে ওএইচ আছে, এখান থেকে যদি ওটা হারায় যায়, তাহলে যে এরকম একটা আকৃতির সৃষ্টি হবে, সেম সবটা আগের মতোই, যেখানে এখানে ওএইচটাকে এইচ লিখে দিবে, একটা অক্সিজেন হারায় গেছে, তাহলে এটা হবে ডিঅক্সি রাইবোজের রিং স্ট্রাকচার। আশা করি বুঝাইতে পারছি, চেইন স্ট্রাকচার এবং রিং স্ট্রাকচার, ডিঅক্সি রাইবোজ, রাইবোজ দুইটাই ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের পেন্টোজ শিখা শেষ। এরপরে গুরুত্বপূর্ণ আমাদের সবচেয়ে যেখান থেকে প্রশ্ন আসে মনোস্যাকারাইডে, সেটা হচ্ছে হেক্সোজ। হেক্সোজের দুইটা উদাহরণ, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই দুইটা উদাহরণ আমাদের খুব মনোযোগের সাথে শিখতে হবে, কারণ পরবর্তীতে আমরা যখন ডাইস্যাকারাইড বা পলিস্যাকারাইড দেখবো, এরাও কিন্তু এদের উপর ভিত্তি করেই তৈরি হয়। তো আমরা হেক্সোজের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এদের সাধারণ সংকেতটা তাহলে কি হবে বলো, C6, কার্বন হচ্ছে 6টা, হাইড্রোজেন তার ডাবল মানে 12টা, অক্সিজেন তো সমান অর্থাৎ 6টা, C6H12O6 গ্লুকোজের সাধারণ সংকেত হেক্সোজ। ওকে, তো আমরা গ্লুকোজটা একটু দেখার চেষ্টা করি, চলেন। গ্লুকোজ, তাহলে গ্লুকোজে আমি কিন্তু 4টা স্ট্রাকচার এখানে তোমাদের দেখানোর চেষ্টা করাইতেছি। প্রথমত আমরা এখন এই যে ডিআরএল গুলো একটু বোঝার চেষ্টা করবো, চলো। তাহলে গ্লুকোজের সিম্পল যে স্ট্রাকচার, চেইন স্ট্রাকচার, এটা একদম বাম দিকেরটা তোমরা লক্ষ্য করো, এখানে একদম বামে যে চিত্রটা দেখতে পাচ্ছ। তাহলে উপরে এখন কিন্তু যে আমি আর আলাদা করে দেই না সিএইচও, যাতে তোমাদের সুবিধা লাগে, আমরা শুধু সিএইচও দিছি, নিচে 6 নম্বরে একদম লাস্ট কার্বনে CH2OH দিছি। তাহলে মাঝখানে 2টা চলে গেল, 6 কার্বনের ছিল, আরো 4টা থাকবে না, তাহলে 4টা দিব। দেওয়ার পরে এবার একটু একটা জিনিস মনে রাখবা, এই হাইড্রোজেন আর হাইড্রোক্সিলের গ্রুপগুলো না এবার তোমরা একটু বিন্যস্ত করে দিবা। তাহলে বামে যদি হাইড্রোজেন থাকে, পরের বামে OH দিবা, এরপরের বামে এইচ থাকলে পরের বামে OH দিবা, একটু চেঞ্জ করে করে দিবা। তাহলে 2 নং কার্বনটাতে বাম দিকে হাইড্রোজেন, ডান দিকে হাইড্রোক্সিল। 3 নং কার্বনে তাহলে বাম দিকে হাইড্রোক্সিল, ডান দিকে হাইড্রোজেন। 4 নং কার্বনে তাহলে বাম দিকে হাইড্রোজেন, ডান দিকে হাইড্রোক্সিল। এবার 5 নং কার্বনটাই তার ডিটারমাইন করবে যে সে কি আসলে ডি গ্লুকোজ হবে নাকি অ্যাল গ্লুকোজ হবে। 5 নং কার্বনের ওএইচটা যদি আমরা ডান দিকে দেই, তাহলে তাকে বলা হয় ডেক্সট্রা রোটেটরি বা ডানাবর্ত গ্লুকোজ। ওকে, এই ওএইচটা যদি আমরা সেম জাস্ট খালি সবটা ঠিক রেখে বাম দিকে দিতাম, তাহলে তার নাম হতো লেভিও রোটেটরি বা লেভো রোটেটরি বা বামাবর্ত গ্লুকোজ। ঠিক আছে, তাহলে ডান আবর্ত হবে যখন ওএইচটা 5 নং কার্বনের ডান দিকে থাকবে, বামাবর্ত হবে যখন ওএইচটা 5 নং কার্বনের বাম দিকে থাকবে। ডান দিকে থাকলে ডি গ্লুকোজ, বাম দিকে থাকলে অ্যাল গ্লুকোজ। আশা করি চেইন স্ট্রাকচার সহজে বুঝে গেছো। তাহলে রিং স্ট্রাকচার কিন্তু আমি ওই দিন তোমাদের একে দেখানো হয়েছিল ওই প্রথম ক্লাসটাতে, বায়োকেমিস্ট্রির পটভূমি ওই ক্লাসটাতে, কিভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারটা তোমরা আসবা। বিটা আসে না, হ্যাঁ, বিটাটা পড়তে হবে না, বিটারটার প্রয়োজন নাই, তোমরা আলফারটা শিখে ফেলবা। বাট তারপরেও আমি এখানে দেখায় ফেলি আবারও। প্রথমে একটা ষড়ভুজ আঁকবা, একটা ষড়ভুজ আঁকার পরে এর এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই 5টা কর্নারে কার্বন দিবা। এই 6 নং কর্নারটাতে, এই কর্নারটাতে একটা অক্সিজেন দিবা। ষড়ভুজ আঁকা শেষ হইলো। আমরা জানি একদম বামের যে কর্নারের কার্বন, এটাতে CH2OH যুক্ত হয়, দিব। এরপরের প্রত্যেকটাতে তাহলে এখানে যেহেতু OH যুক্ত আছে, এটা নিচ দিকে হবে হাইড্রোজেন। পরের কার্বনে উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সিল। পরের কার্বনে উপরে হাইড্রোক্সিল, নিচে হাইড্রোজেন, ট্রান্সভার্স করে, ব্যতিক্রম করে। তাহলে পরেরটাতে উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সিল। এই কার্বনে এসে আবারও কথা হবে যে OH যদি নিচে থাকে তাহলে আলফা ডি, OH যদি রিং স্ট্রাকচারের ক্ষেত্রে OH যদি নিচে থাকে তাহলে আলফা ডি, OH যদি উপরে থাকে তাহলে বিটা ডি। ঠিক আছে, রিং এর ক্ষেত্রে আলফা এবং বিটা কথা আসে। OH যদি একই দিকে নিচের দিকে থাকে তাহলে হচ্ছে আলফা, OH যদি উপরের দিকে থাকে তাহলে হচ্ছে বিটা। এটা আসলে কার সাথে কম্বিনেশন করা হয় জানো, এই 2 নং কার্বনে। দেখো 2 নং কার্বনের ওএইচটা নিচের দিকে, 1 নং এরটাও যদি একই দিকে, তাহলে তাই একই দিক বোঝানোর জন্য বলা হয় আলফা হাইড্রোক্সি বা আলফা ডি গ্লুকোজ। আবার এটার ক্ষেত্রে দেখো এই 2 নং কার্বনের ওএইচটা ছিল নিচে, বাট 1 নং কার্বনের ওএইচ চলে গেছে উপরে, দুইটা বিপরীত দিকে, তখন এটা বোঝানোর জন্য এটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। তাহলে যদি একই দিকে অর্থাৎ নিচ দিকে ওএইচ থাকে তাহলে সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর যদি ভিন্ন দিকে অর্থাৎ উপরের দিকে ওএইচ থাকে তাহলে সেটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। তাহলে রিং স্ট্রাকচারটা আশা করি আমরা বুঝতে পারছি। তো ফ্রুক্টোজ, গ্লুকোজ যদি তোমরা বুঝে যাও, ফ্রুক্টোজ ইজিলি বুঝে যাবা।
তো ফ্রুক্টোজের প্রথমে আমরা স্ট্রাকচারটা দেখি। ফ্রুক্টোজ কিন্তু কিটোন বিশিষ্ট যৌগ, কিটোন গ্রুপ যুক্ত যৌগ। তাহলে কিটোন কয় নাম্বার কার্বনে যুক্ত হয় তোমরা অলরেডি জানো, 2 নাম্বার কার্বনে। তাহলে উপরেও CH2OH হবে, লাস্টেও CH2OH হবে, 2 নাম্বার কার্বনে শুধু C ডবল বন্ড O হবে। আগে আমি তোমাদের বোঝায় এবার চিত্রে চলে যাই। দেখো এই যে প্রথমত বাম দিকের এই শিকল স্ট্রাকচারটা পারে চেইন স্ট্রাকচারটা দেখার চেষ্টা করো। উপরেও CH2OH, নিচেও CH2OH, 2 নং কার্বনে কিটোন গ্রুপ যুক্ত হয়েছে। আর বাকি যে 3টা আছে এদের প্রত্যেকটাকে হাইড্রোক্সিল হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। তোমরা মনে রাখবো 3 নাম্বার 2 এ যদি থাকতো তাহলে হাইড্রোজেনটা বামে থাকতো, তাহলে 3 এ এসে হাইড্রোক্সিলটা বামে থাকবে আর হাইড্রোজেন ডানে। 4 এ এসে হাইড্রোজেন বামে থাকবে, হাইড্রোক্সিল ডানে। 5 এ এসে আমরা ওই যে সেম মনে রাখবো, OH যদি ডানে থাকে তাহলে ডি ফ্রুক্টোজ, OH যদি বামে থাকে এবার এটাতে চলে আসো তাহলে এল ফ্রুক্টোজ। বুঝতে পারছি? সেম আগের মতোই, জাস্ট খালি এখানে গ্রুপটা চেঞ্জ হয়েছে। আগে অ্যালডিহাইড গ্রুপ ছিল 1 নং কার্বন, এখন 2 নং কার্বনে কিটোন গ্রুপ যুক্ত হয়েছে। আমাদের রিং স্ট্রাকচারটা ফ্রুক্টোজের ওই দিন আকার সিস্টেম বলে দিয়েছিলাম, সেম আমরা 5 কার্বন বিশিষ্ট একটা প্রথম আমরা একটা পঞ্চভুজ আঁকবো, আঁকার পরে এর প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কার্বন দিব এবং এই উপরের পয়েন্টটাতে অক্সিজেন যুক্ত করব। উপরের দিকে 2টা CH2OH দিব, এখানে একটা H, এখানে H, তাহলে উপরের দিকে OH নিচের দিকে, পরেরটাতে H নিচের দিকে, OH উপরের দিকে। এখন আমরা সেম কথা যে এই OH-টা যদি আবারও নিচের দিকে থাকে, OH-টা যদি নিচের দিকে থাকে তাহলে এটাকে আমরা বলবো আলফা ডি ফ্রুক্টোজ, অর্থাৎ OH নিচে থাকলেই আলফা। আর এখানে যদি OH-টা যদি উপরের গ্রুপে থাকতো তাহলে সেটার নাম হয়তো বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি ফ্রুক্টোজ, বিটা ডি ফ্রুক্টোজ। OH যদি নিচে থাকে আলফা ডি, OH যদি উপরে থাকে বিটা ডি। ওকে, তাহলে আমরা আশা করি রিং স্ট্রাকচার এবং চেইন স্ট্রাকচার দুইটাই গ্লুকোজ এবং ফ্রুক্টোজের বুঝতে পারছি। তারপরে যদি তোমাদের কোথাও সমস্যা থাকে তাহলে সেটা টেলিগ্রাম গ্রুপে বা ডিসকাশন গ্রুপে অথবা তোমাদের নতুন ফেসবুক গ্রুপ দেওয়া হয়েছে ওইখানে পোস্টের মাধ্যমে জানাইতে পারো। আমাদের মেন্টররা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবে, আর আমি যদি অ্যাক্টিভ থাকি আমিও সেক্ষেত্রে উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। ওকে, তো তারপরে আমরা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দেখার পরে আমাদের হেক্সোজ নিয়ে যে আলোচনা ছিল এটা কিন্তু এখানে আমরা সমাপ্ত করতেছি। হ্যাপটোজ থেকে সিউডোহ্যাপটোলোজ দেখাতে হয়, অক্টোজ থেকে গ্লুকো অক্টোজ, ননোজ থেকে গ্লুকোনোনোজ, ডেকোজ থেকে গ্লুকোডেকোজ। এগুলো তোমরা যদি ক্লাসিফিকেশন আসে তাহলে এগুলো শুধু নাম লিখে দিবা, এগুলোর গাঠনিক স্ট্রাকচার লেখার কোনো দরকার নাই, গাঠনিক স্ট্রাকচার লেখার দেখানোর কোনো দরকার নাই। সেমই হবে, জাস্ট খালি ওই যে এটার মতো করে যদি তুমি আরেকটা কার্বন বাড়ায় দিয়ে দাও, 7টা দাও, তাহলে সেটার নাম হয়ে যাবে হ্যাপটোজ, 8টা দিলে সেটার নাম হয়ে যাবে অক্টোজ, 9টা দিলে ননোজ, 10টা দিলে ডেকোজ। তো এগুলো আর তোমাদের গাঠনিক স্ট্রাকচার রেখে দেখাতে হবে না, 4টা পর্যন্ত তোমরা দেখাইবা। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পর্যন্তই মনোস্যাকারাইড ইম্পর্টেন্ট। তো মনোস্যাকারাইড নিয়ে আশা করি আমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। মনোস্যাকারাইড সম্পর্কে আমরা টোটাল এক্সাম্পল গুলো দেখে ফেললাম। তো এরপরে আমাদের চলে আসে হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোতে 2 থেকে 9টা মনোস্যাকারাইড একক থাকতো। তো অলিগোস্যাকারাইডকে বিভিন্ন নামে নামায়িত করা হয়। যেমন অলিগোস্যাকারাইডে যদি 2টা মনোস্যাকারাইড একক যুক্ত থাকে তাহলে তাকে বলা হয়, তারপর একটু অলিগোস্যাকারাইডের ক্লাসিফিকেশনটা দেখি। অলিগোস্যাকারাইডের বিভিন্ন শ্রেণী। আচ্ছা, যেমন যদি তোমার 2টা মনোস্যাকারাইড একক একসাথে যুক্ত হয় তাহলে তাকে বলা হয় ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড, তাহলে 2টা আলাদা আলাদা মনোস্যাকারাইড একক সেখানে যুক্ত থাকবে, 2টি মনোস্যাকারাইড একক যুক্ত হবে সেখানে। ঠিক আছে, যদি ট্রাইস্যাকারাইড বলি আমরা, ট্রাইস্যাকারাইড, তাহলে সেখানে 3টি আলাদা মনোস্যাকারাইড একক যুক্ত থাকবে। তো এরকম ভাবে তোমরা বুঝতে পারছো, 4টা থাকলে টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড ইত্যাদি বলা হবে। তো এত কিছু দেখাতে হয় না, জাস্ট খালি আমাদের এখান থেকে মনে রাখবো আমরা ডাইস্যাকারাইডের 2টা এক্সাম্পল, ট্রাইস্যাকারাইডের 2টা এক্সাম্পল। ডাইস্যাকারাইডের কি কি? সুক্রোজ এবং মল্টোজ মনে রাখবো আমরা, সুক্রোজ, মল্টোজ। সুক্রোজ এবং মল্টোজ, এই 2টা এক্সাম্পল আমরা এখান থেকে মনে রাখবো। মিনিট, স্লাইডটা লাইক করতেছিল। তাহলে দেখো আমরা এখানে ডাইস্যাকারাইড থেকে 2টা এক্সাম্পল মনে রাখবো, একটা হচ্ছে সুক্রোজ, একটা হচ্ছে ম্যালটোজ। এই 2টা কেন মনে রাখবো? কারণ এই 2টার গাঠনিক স্ট্রাকচারটা তোমাদের এক্সামে আসে এবং এবারের জন্য গুরুত্বপূর্ণ।
ট্রাইস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড ওইগুলোর এক্সাম্পল দেওয়ার মনে নাই, ঠিক আছে, আমাদের দরকার নাই। জাস্ট খালি আমরা এই ডাইস্যাকারাইডের দুইটা এক্সাম্পলই আমরা শিখলে না, বাকিগুলোর নাম দিয়ে দিতে পারো, যেমন যে 2-3টা থাকলে ট্রাইস্যাকারাইড, 4টা থাকলে পেন্টাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, 5টা থাকলে পেন্টাস্যাকারাইড, নামগুলো শুধু দিয়ে দিতে পারো। আর এক্সাম্পলের প্রয়োজন নাই, ডাইস্যাকারাইড থেকে 2টা এক্সাম্পল দেখায় দিবা, সুক্রোজ এবং ম্যালটোজ, এবং অবশ্যই সেগুলো গাঠনিক স্ট্রাকচার সহ। তাহলে সুক্রোজ এবং ম্যালটোজকে আমরা একটু দেখার চেষ্টা করি। মনে রাখবো আমরা একটু একটা ইমেজ দেখাই তোমাদের, ওয়েট। এই স্লাইডটা একটু দেখার চেষ্টা করো। এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই অলিগোস্যাকারাইড গুলো কিভাবে কিভাবে তৈরি হয়। দেখো, 2টা আলফা গ্লুকোজ যদি একসাথে যুক্ত হয় তাহলে সৃষ্টি হয় মল্টোজ নামক ডাইস্যাকারাইডের, অর্থাৎ একটা অলিগোস্যাকারাইড। একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজের সাথে যুক্ত হইলে সৃষ্টি করে সুক্রোজ নামক অলিগোস্যাকারাইডের, সে একটা ডাইস্যাকারাইড, যেহেতু 2টা যুক্ত হইতেছে। 2টা বিটা ডি গ্লুকোজ যদি একসাথে যুক্ত হয় সেটাকে বলা হয় স্যালোবায়োস, তাহলে যেহেতু 2টা যুক্ত হয়েছে এটাও একটা ডাইস্যাকারাইড, অর্থাৎ অলিগোস্যাকারাইড। একটা গ্লুকোজ যদি একটা গ্যালাক্টোজের সাথে যুক্ত হয় তাহলে তাকে বলা হয় ল্যাকটোজ, এটাও একটা অলিগোস্যাকারাইড, অর্থাৎ ডাইস্যাকারাইড, 2টা যুক্ত হয়েছে। এখন দেখো, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ একটা গ্যালাক্টোজ, কয়টা অণু যুক্ত হইলো? 3টা, পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করে র্যাফিনোজ, তাহলে এটা হবে একটা ট্রাইস্যাকারাইড। আবার একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ 2টা গ্যালাক্টোজ, টোটাল 4টা অণু যদি একসাথে হয়ে যুক্ত করে তাহলে সৃষ্টি করে স্টেকিওজ, তাহলে স্টেকিওজ হলো একটা টেট্রাস্যাকারাইড। ওকে, তো এরকম ভাবে আমাদের অলিগোস্যাকারাইড গুলোতে একাধিক গ্লুকোজ অণু অথবা গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ অণু, গ্লুকোজের সাথে গ্যালাক্টোজ অণু ইত্যাদি যুক্ত হয়ে বিভিন্ন ধরনের অলিগোস্যাকারাইড সৃষ্টি করে। ওকে, তো আমরা এখান থেকে মল্টোজ আর সুক্রোজ, অর্থাৎ যেটাকে আমরা ম্যালটোজ এবং সুক্রোজ, এই 2টার এক্সাম্পলটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা ম্যালটোজটা সহজ আছে এটা দেখার চেষ্টা করি। দেখো, আগে আমি সুক্রোজটা দেখাই। দেখো, আমাদের একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, এই 2টা পরস্পরের সাথে যুক্ত হবে। একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ, তাহলে গ্লুকোজ অণুটাকে আমি বাম পাশে আঁকলাম, ওএইচ নিচে আছে, তার মানে আলফা ডি। ওকে, এক্ষেত্রে আমি ফ্রুক্টোজটাকে এদিকে আঁকলাম, এবং ফ্রুক্টোজের দেখো আমি কিন্তু একটু শেপটা ঘুরায় আঁকছি। হ্যাঁ, এক্ষেত্রে ফ্রুক্টোজের এই যে ডান পাশটা, ডান পাশটা আমি বাম পাশে নিয়ে আসছি, বাম পাশটা ডান পাশে নিয়ে গেছি। ওকে, একটু রোটেট করে দিছি। ফ্রুক্টোজটা দেখতে কেমন ছিল? এই যে এরকম ছিল কিন্তু ফ্রুক্টোজটা দেখতে, তাই না? এরকম ছিল দেখতে। তো এখন আমরা এটাকে ধরো এভাবে রোটেট করে দিছি, যে এই যে এইভাবে একটু ঘুরায় দেই, এইভাবে ধরো রোটেট করে দিছি। তাহলে রোটেট করে দিলে তার এইটা চলে আসছে এইদিকে, আর এই CH2OH গুলা চলে গেছে উপরের দিকে। বুঝতে পারছো? এরকম একটু আমরা রোটেট করে দিলাম আর কি। এখানেও রোটেশনটা হয় নাই। আচ্ছা, বাদ দাও। তাহলে মনে রাখো যে এটা একটু ঘুরায় দেওয়া হয়েছে। লাইটটা একটু লাইট করতেছে। হ্যাঁ, তাহলে দেখো, একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ যখন আমরা এরকম পজিশনে রাখি, তখন এর এই কার্বনের OH এবং এর এই কার্বনের সাথে যুক্ত OH, 2টা থেকে এই OH এর হাইড্রোজেন অংশ আর এই OH এর টোটাল অংশ, এই OH এর হাইড্রোজেন অংশ, এই OH এর টোটাল অংশ একসাথে পানি আকারে এখান থেকে চলে যায়। তাহলে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল একসাথে পানি তৈরি করে, পানি আকারে এরা আলাদা হয়ে চলে গেল। আর মাঝখানে যে একটা অক্সিজেন ছিল, সে এই হাতের সাথে যুক্ত হয়ে একটা বন্ড তৈরি করে, একটা বন্ধন তৈরি করে, যেটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধনী বা গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে একটা গ্লুকোজ এবং একটা ফ্রুক্টোজ থেকে, একটা থেকে হাইড্রোজেন, একটা থেকে হাইড্রোক্সিল, 2টা মিলে পানি আকারে আলাদা হয়ে গেল। অবশিষ্ট অক্সিজেনটা 2জনের মাঝখানে যুক্ত হয়ে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করলো। এটাকেই বলা হয় সুক্রোজ অণু। তাহলে নিচের যে অণুটা দেখতেছো এটা হচ্ছে সুক্রোজ অণু। এর বাম পাশে হচ্ছে একটা ওকে, তাহলে আমাদের এর বাম পাশে হচ্ছে একটা গ্লুকোজ অবস্থান করতেছে, ডান পাশে একটা ফ্রুক্টোজ অবস্থান করতেছে, মাঝখানে একটা অক্সিজেন অণু গ্লাইকোসাইডিক বন্ড হিসেবে কাজ করতেছে, এবং সে তাদেরই অংশ ছিল, পানি আলাদা হয়ে মুক্ত হয়ে গেছে। এই গঠনটাকে বলা হয় সুক্রোজ। তো পরীক্ষাতে কিন্তু সুক্রোজ আঁকতে বলে, তোমরা সেই মতে আঁকার চেষ্টা করবে সুক্রোজটা। ওকে, সুক্রোজটা সেই মতে ভাবে আঁকার চেষ্টা করো। আচ্ছা, অনেকের মাঝে এখানে তোমাদের আবার একটু এলোমেলো লাগতেছে যে আমাদের এই ফ্রুক্টোজটা উল্টা হইলো কেমনে। তাহলে আমি একটু ডিটেল দেখাই তোমাদের, আসলে এই চিত্রটা কেমনে উল্টা হইলো।
ওয়েট করো, তাহলে আর আশা করি তোমরা একটু সহজে বুঝতে পারবা। 1 মিনিট ওয়েট। এক মিনিট ওয়েট করো, আমি একটা স্লাইড শেয়ার দিচ্ছি এখানে, স্লাইডটা আসুক, তারপরে তোমাদের ওইটা থেকে দেখাচ্ছি। দেখো তোমরা চাইলে এই এক্সাম্পলটা দিলে তাহলে তোমাদের কাছে আর কি একটু সহজ লাগবে বুঝতে। হ্যাঁ, লক্ষ্য করো এই যে এই কয়টা, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ আন্টি, আমি ক্লাস শেষ করি, পরে ফোন দিচ্ছি। ওকে, তাহলে দেখো এখানে একটু আমরা একটু এটা লক্ষ্য করি, উপরের দিকে আমরা একটা গ্লুকোজ আঁকবো। হ্যাঁ, উপরের দিকে আমরা একটা গ্লুকোজ আঁকবো, সেম ওয়েতে আমাদের গ্লুকোজ যেভাবে আঁকি ঠিক এভাবেই। নিচের দিকে আমরা একটা ফ্রুক্টোজ আঁকবো। ফ্রুক্টোজটা কিন্তু ভিটা আঁকতে হবে, অর্থাৎ ওয়েজটা উপরের দিকে। তো এর যে ওয়েজটা ছিল এখানে, ওই ওয়েজটাই ধরো এখান থেকে হারায় গেছে টোটালটা, আর গ্লুকোজ থেকে শুধুমাত্র এই নিচের দিকে যে ওয়েজটা ছিল সেখানে হাইড্রোজেন হারায় গেছে, পানি আকারে অক্সিজেন রয়ে গেছে। এই অক্সিজেন দুইজনের মাঝে যুক্ত হয়ে এরকম লম্বালম্বি ভাবে দেখাইবে তোমরা। তাহলে দেখো বন্ধনটা তোমাদের কিন্তু আর ফ্রুক্টোজটাকে উল্টাতে হয় না, সেম ওয়েতে ফ্রুক্টোজটাকে রেখে তোমরা গঠনটা দেখাইতে পারো। ওকে, এটা সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে আমাদের সুক্রোজ। ঠিক আছে, উপরের গ্লুকোজটা তাহলে কি গ্লুকোজ, যেহেতু তার ওএইচটা নিচ দিকে ছিল, যে এখানে কিন্তু ওএইচ ছিল, তাহলে এটা ছিল একটা আলফা গ্লুকোজ। আর নিচের ফ্রুক্টোজটার ক্ষেত্রে লক্ষ্য করো, তার ওএইচটা যেহেতু উপরে ছিল, তাহলে সে ছিল একটা বিটা ফ্রুক্টোজ। তাহলে একটা আলফা ডি গ্লুকোজ এবং একটা বিটা ডি ফ্রুক্টোজের মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমেই সুক্রোজের সৃষ্টি হয়, এবং তখন গ্লুকোজ থেকে একটা হাইড্রোজেন, ফ্রুক্টোজ থেকে একটা হাইড্রোক্সিল ওএইচ একসাথে পানি আকারে বিমুক্ত হয়ে যায়। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের সুক্রোজ। ঠিক এখান থেকে যদি আমরা ম্যালটোজের গঠনটাও দেখে ফেলি, ম্যালটোজ গঠিত হয় গ্লুকোজ আর গ্লুকোজের মাঝে, দুইটা আলফা গ্লুকোজ। তাহলে দুইটা আলফা ডি গ্লুকোজের ক্ষেত্রে আমরা যদি আঁকি পাশাপাশি, এখানে একটা আলফা ডি গ্লুকোজ ছিল, কল্পনা করো যে এখানে এটা নাই, এখানে ওএইচ ছিল, ঠিক এটাতেও এটা নাই, এখানে ওএইচ ছিল। তো দুইটা ওএইচ থেকে পানি আকারে একটা হাইড্রোজেন একটা হাইড্রোক্সিল মুক্ত হয়ে গেছে, অবশিষ্ট অক্সিজেনটা গ্লাইকোসাইডিক বন্ধন আকারে যুক্ত হয়ে গেছে, তার নাম হয়ে গেছে ম্যালটোজ। তাহলে ম্যালটোজের মাঝে আছে দুইটা গ্লুকোজ, আর সুক্রোজের মাঝে আছে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ। তাহলে যেহেতু দুইটা দুইটা করে অনুযুক্ত হইতেছে, এরা হচ্ছে ডাইস্যাকারাইড। এই দুইটা এক্সাম্পল পরীক্ষাতে আসে, আমরা ডাইস্যাকারাইড থেকে এই দুইটা মনে রাখলেই এনাফ। এরপর আমরা একটু চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিকে, অর্থাৎ পলিস্যাকারাইডে। পলিস্যাকারাইড থেকে আমাদের তিনটা টপিকের একটু বিস্তারিত পড়তে হবে, এগুলো থেকে একটু বিস্তারিত বিবরণ টাইপ প্রশ্ন আসে, যেগুলো হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন। তো আমরা এদের সম্পর্কে একটু আলাপ করবো এবং এদের প্রাণরাসায়নিক গঠনগুলো দেখার চেষ্টা করবো। প্রথমত আসি আমরা স্টার্চে। ওকে, এই কথাগুলো কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, আমরা স্টার্চ থেকে একটু এই কথাগুলো মনে রাখবো। তাহলে স্টার্চে আমরা মনে রাখবো যে দুইটা আলাদা আলাদা পলিস্যাকারাইড একসাথে সমন্বিত হয়ে স্টার্চ তৈরি করে। একটা পলিস্যাকারাইডের নাম হচ্ছে অ্যামাইলেজ, একটা পলিস্যাকারাইডের নাম হচ্ছে অ্যামাইলোপেকটিন, একটার নাম অ্যামাইলেজ, একটার নাম অ্যামাইলোপেকটিন। এই দুইটা পলিস্যাকারাইড একসাথে সমন্বিত হয়ে স্টার্চ সৃষ্টি করে। অ্যামাইলেজটা কিভাবে তৈরি হয়? প্রায় 200 থেকে 1000টি গ্লুকোজ অণু পরস্পরের সাথে আলফা 1,4 লিঙ্কেজে, আলফা 1,4 লিঙ্কেজ মানে পাশাপাশি এবং সরাসরি যুক্ত হয়ে অ্যামাইলেজ অণু গঠন করে। এরা অশাখান্বিত। আমরা যদি একটু এই যে এখানে দেখার চেষ্টা করতাম, দেখো মাত্র যে আমরা মল্টোজটা দেখলাম,
মেলটোসটা দেখলাম, এটার ক্ষেত্রে এই যে দুইটাই নিচ দিকে ছিল ওএইচ এবং মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে, এটাকে বলা হয় আলফা 1,4 লিঙ্কেজ। ঠিক আছে, আলফা 1,4 মানে দুইটা একদিকে এসে যুক্ত হয়েছে। যদি এমন হইতো যে উপরে ওএইচ থাকতো, এটার নিচে ওএইচ থাকতো, এরকম কর্নারলি দুইটার মাঝে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়েছে, তখন সেটাকে বলা হয়তো বিটা 1,4 লিঙ্কেজ। বুঝতে পারছি? তাহলে যদি একই দিকে এসে যুক্ত হয় সেটা হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজ, এরকম কর্নারলি যদি যুক্ত হয় তাহলে সেটা হচ্ছে বিটা 1,4 লিঙ্কেজ। তো আমরা অ্যামাইলেজের ক্ষেত্রে কি বলতেছি? অ্যামাইলেজের ক্ষেত্রে আমরা বলতেছি হচ্ছে যে আলফা 1,4 লিঙ্কেজে প্রায় 200 থেকে 100টি গ্লুকোজ অণু যুক্ত হয়ে অ্যামাইলেজ গঠন করে, এরা অশাখান্বিত অর্থাৎ শাখা থাকে না। আর অ্যামাইলোপেকটিনটা কি? প্রায় 2000 থেকে 2 লক্ষ, হ্যাঁ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2 লক্ষ, প্রায় 2000 থেকে, আমি দেখতেছি আমাদের শূন্যগুলা ঠিক আছে কিনা, প্রায় 2000 থেকে 2 লক্ষটি গ্লুকোজ অণু পরস্পরের সাথে আলফা 1,4 লিঙ্কেজে পাশাপাশি যুক্ত হয়, আবার আলফা 1,6 লিঙ্কেজে উপরে নিচে যুক্ত হয়, যুক্ত হয়ে অ্যামাইলোপেকটিন অণু গঠন করে। তাহলে যেহেতু এদের পার্শ্ব শাখা আছে, উপরে নিচেও শাখা আছে, তাই এরা শাখান্বিত অণু হয়ে থাকে। এই অ্যামাইলেজ আর অ্যামাইলোপেকটিন বিস্তারিত তোমাদের দেখাতে হবে না, ওকে, যার জন্য এগুলো আমরা শুধু বিবরণেই পড়ে যাবো, আমরা শুধু স্টার্চের গঠনটা দেখবো। ওকে, তাহলে অ্যামাইলেজে আমরা মনে রাখলাম 200 থেকে 1000টি অণু যুক্ত হয়েছে, আলফা 1,4 লিঙ্কেজে শুধু পাশাপাশি যুক্ত হয়েছে, কোনো শাখা নাই। আর অ্যামাইলোপেকটিনে আমরা দেখলাম 2000 থেকে 2 লক্ষটি গ্লুকোজ অণু পাশাপাশি যুক্ত হয়েছে, আলফা 1,4 লিঙ্কেজে পাশাপাশি, আবার আলফা 1,6 লিঙ্কেজে উপরে নিচে দুই ভাবে যুক্ত হয়েছে, আর এরা শাখান্বিত। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখি এই স্টার্চটা সাধারণত বর্ণহীন হয়ে থাকে, গন্ধহীন হয়ে থাকে, স্বাদহীন, এক প্রকার নরম অদানাদার পাউডার সদৃশ পদার্থ। যেহেতু এটা পলিস্যাকারাইড, তাহলে সবগুলাই ছিল পলিস্যাকারাইডের কমন বৈশিষ্ট্য, তাহলে প্রত্যেকটাই তার মধ্যে আছে। এবার চলো আমরা একটু স্টার্চটা দেখে নিই যে স্টার্চ আসলে কেমন দেখতে, বা আমরা দেখাবো কিভাবে স্টার্চটা পরীক্ষাতে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে স্টার্চে আমরা জাস্ট কয়েকটা গ্লুকোজ অণু দেখাবো। এটা একটা গ্লুকোজ অণু, এইখানে একটা গ্লুকোজ অণু, এখানে একটা গ্লুকোজ অণু। তোমরা 3টা গ্লুকোজ অণু দিবা, বাট 3টা তো থাকে না, অসংখ্য থাকে, যেহেতু সে পলিস্যাকারাইড। তাহলে করবা কি তখন? মাঝখানের এই গ্লুকোজ অণুটাকে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে একটা ছোট্ট করে এন লিখে দিবা, তাহলে বোঝাচ্ছে এখানে অসংখ্য এরকম গ্লুকোজ অণু একটার সাথে আরেকটা যুক্ত আছে। আর অবশ্যই তারা আলফা 1,4 লিঙ্কেজে যুক্ত হবে। আলফা 1,4 লিঙ্কেজ মানে যে এই প্রত্যেকটা কার্বনের নিচের দিকে এসে গ্লাইকোসাইডিক অক্সিজেনটা যুক্ত হবে, গ্লাইকোসাইডিক বন্ডটা যুক্ত হবে। বুঝতে পারছি? আর যদি তারা এরকম কর্নালি থাকতো তখন কিন্তু সেটা হয়ে যেত হচ্ছে কি বিটা 1,4 লিঙ্কেজ। বাট আলফা 1,4 লিঙ্কেজে থাকার কারণে অক্সিজেনটা তাদের একই দিকে, উভয়ের নিচের দিকে এসে কানেক্ট হয়েছে, নিচের দিকে এসে কানেক্ট হয়েছে। আর এই দুইটা কানেকশনের মাঝামাঝি আমরা এন দিয়ে দিব, তার মানে এরকম আর অসংখ্য গ্লুকোজ অণু এখানে যুক্ত হয়েছে, এরা এভাবে শিকল তৈরি করে স্টার্চ সৃষ্টি করছে। তাহলে এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড। আর আমরা বলতেছিলাম যে সাধারণ তাপমাত্রায় এটি পানি, ইথার বা অ্যালকোহলে অদ্রবণীয়। তাহলে আমরা একটু আগে যে দেখে আসছি পলিস্যাকারাইডের কমন বৈশিষ্ট্য যে সাধারণত তারা অদ্রবণীয় হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সে যদি একটা পলিস্যাকারাইড, তাহলে সেও কেমন হবে? অদ্রবণীয় হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেলিং দ্রবণ স্টার্চ কর্তৃক বিজারিত হয় না, তাহলে অবশ্যই সে অবিজারক শর্করা অর্থাৎ নন রিডিউসিং সুগার। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আয়োডিন দ্রবণে স্টার্চ নিলে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। আয়োডিন দ্রবণে স্টার্চ নীল বর্ণ ধারণ করে, এটা তার একটা শনাক্তকারী বৈশিষ্ট্য আর কি, যে স্টার্চকে শনাক্ত করা যায় আয়োডিন দ্রবণ দিলে সেখানে সে নীল বর্ণ ধারণ করে। নীলটা কিভাবে হয়? তারা দুইটা পলিস্যাকারাইড মিলে স্টার্চ তৈরি করছে, একটা অ্যামাইলেজ একটা অ্যামাইলোপেকটিন। মনে রাখবা, আয়োডিনের সাথে অ্যামাইলেজ যুক্ত হয়ে কালো বর্ণ ধারণ করে, আর আয়োডিনের সাথে অ্যামাইলোপেকটিন যুক্ত হয়ে পার্পল বা লাল কালারের কাছাকাছি একটা বর্ণ তৈরি করে। দুইটা মিক্সড হয়ে একসাথে তখন নীল কালারের মতো দেখা যায়। এই জন্য আয়োডিন দ্রবণে স্টার্চ দিলে বাহ্যিকভাবে দেখা যায় যে স্টার্চ নীল বর্ণ ধারণ করে। আচ্ছা, এবার স্টার্চকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি হবে? তো স্টার্চকে ভাঙতে গেলে তার হাইড্রোলাইসিস করতে হয়, এবং হাইড্রোলাইসিসটা হয় লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইমের উপস্থিতিতে। লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম দ্বারা স্টার্চকে যদি আমরা ভাঙি, হাইড্রোলাইসিস করি, তাহলে প্রথমে উৎপন্ন হয় একটা উপাদান যাকে বলা হয় ডেক্সট্রিন। ঠিক আছে, গঠন দেখার দরকার নাই, তাহলে ডেক্সট্রিন তৈরি হবে। এই ডেক্সট্রিন থেকে আবারও যদি আদ্র বিশ্লেষণ করি তখন তৈরি হবে ম্যালটোজ। ম্যালটোজকে যদি আবারও আদ্র বিশ্লেষণ করি তখন সেখান থেকে তৈরি হবে ডি গ্লুকোজ। ঠিক আছে, তাহলে আমরা ডেক্সট্রিন পাবো শুরুতে, তারপরে ম্যালটোজ, তারপর হচ্ছে ডি গ্লুকোজ। এটা হচ্ছে আমাদের এর আদ্র বিশ্লেষণের সাইকেল। আর স্টার্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে উদ্ভিদ দেহে প্রধান সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে কাজ করে। উদ্ভিদ তার বিভিন্ন অঙ্গে এই স্টার্চকে সঞ্চিত খাদ্য হিসেবে জমা রাখে, যেটা সরাসরি প্রাণীরা গ্রহণ করে। ঠিক আছে, তো এই স্টার্চ কিন্তু উদ্ভিদে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। ওকে, এই হচ্ছে স্টার্চ সংক্রান্ত বিবরণ। তো আমরা এখানে কিন্তু যেহেতু টপিক ওয়াইজ পড়তেছি, আমরা
কোয়েশ্চেন ওয়াইজ পড়তেছি না, তার মানে এই এতটুকের মাঝে অনেকগুলা কোয়েশ্চেনের আনসার আছে। আমরা যখন তিনটা একসাথে পড়ে ফেলবো, সেখান থেকে স্টার্চের আলাদা বৈশিষ্ট্য তোমার আসতে পারে, স্টার্চের গঠন চিত্রটা তোমার আসতে পারে, অ্যামাইলোজ অ্যামাইলোপেকটিনের পার্থক্য তোমার আসতে পারে, তারপরে স্টার্চ কিভাবে শনাক্ত করা যায় এই প্রসেসটা আসতে পারে, স্টার্চকে কিভাবে হাইড্রোলাইসিস করা যায় এই প্রসেস আসতে পারে, যখন সেলুলোজ পড়বো দুইটার সাথে একসাথে তুলনা করে আসতে পারে। তো আমরা সবগুলা একসাথে পড়ে নিতেছি যাতে টোটাল কোয়েশ্চেন গুলো একসাথে কভার আপ হয়ে যায়। তো পরবর্তীতে আছে সেলুলোজ। সেলুলোজটা আমরা একটু দেখার চেষ্টা করি। সে মাত্র যেমন দেখলাম আলফা ডি গ্লুকোজ গুলো যুক্ত হয়েছে আলফা 1,4 লিঙ্কেজে, এখন যদি আমরা দেখি বিটা ডি গ্লুকোজ গুলো বিটা 1,4 লিঙ্কেজে যুক্ত হয়, তখন যে পলিস্যাকারাইডটা তৈরি হবে সেটাকে বলা হয় সেলুলোজ। ওকে, তো আগে আমরা সেলুলোজের স্ট্রাকচারটা দেখি, আর বিটা 1,4 লিঙ্কেজটা এতক্ষণ ধরে বলে আসছি সেটা কেমন একটু তোমাদের দেখাই। এটা কিন্তু ছিল আলফা 1,4 লিঙ্কেজ, অর্থাৎ অক্সিজেনটা যুক্ত হয়েছে দুইটারই নিচের দিকে। এইখানে লক্ষ্য করো, এই যে অক্সিজেন যুক্ত হয়েছে প্রথমটার উপরের দিকে, দ্বিতীয়টার নিচের দিকে, মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ড, তাহলে কর্নালি যুক্ত হয়েছে। চাইলে কিন্তু এটাকে কর্নালিও দেখানো যায়, যে এভাবে একটা টান দিয়ে এভাবে একটা টান দিয়ে এভাবে কর্নালিও যুক্ত করে দেওয়া যায়। অর্থাৎ দুইটা ভিন্ন ভিন্ন পজিশনে, একটার উপরের দিকে একটা নিচের দিকে গ্লাইকোসাইডিক বন্ড গুলো তৈরি হয়েছে, এটাকে বলা হবে সেলুলোজ। বাকি গঠন কিন্তু সেম সেম, ঠিক আছে। আর প্রত্যেকটা কিন্তু এখানে বিটাডি গ্লুকোজ, হ্যাঁ বিটাডি গ্লুকোজ মানে ওয়েস্টটা উপরের দিকে ছিল, ওয়েস্টটা উপরের দিকে ছিল, ওয়েস্টটা উপরের দিকে ছিল। প্রত্যেকটা বিটাডি গ্লুকোজের এরকম যদি কর্নালি তাদের বিটা 1,4 লিঙ্কেজে কানেকশন ঘটে এবং অসংখ্য গ্লুকোজ অণু সেখানে থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে সেলুলোজ। এখানে এন দিয়ে ভাবে দেখা দিবা মাঝখানেরটাতে সেম, কিন্তু আগেরটার এটা সেম সেম, জাস্ট খালি ওইটাতে আলফা 1,4 লিঙ্কেজ ছিল, আলফা ডি গ্লুকোজ ছিল, এখানে বিটাডি গ্লুকোজ এবং বিটা 1,4 লিঙ্কেজ। ওকে, এটার নাম হচ্ছে সেলুলোজ। তাহলে এখন আমরা বলতেছি সেলুলোজেও যেহেতু এটা একটা পলিস্যাকারাইড, সেও কেউ গন্ধহীন হবে, স্বাদহীন হবে, তবে তার বর্ণহীন না। সেলুলোজের কিন্তু একটা বর্ণ আছে, যে বর্ণটাকে আমরা সাদা বলতেছি, সেলুলোজ হচ্ছে একটা সাদা বর্ণ। আরেকটা বলা হচ্ছে ওইখানে স্টার্চটা কিন্তু পাউডার ধর্মী ছিল, পাউডারের মতো দেখতে ছিল, বাট সেলুলোজটা হচ্ছে এক প্রকারের কঠিন পদার্থ। সাধারণত বিভিন্ন কঠিন উদ্ভিদগুলোর মাঝে এই সেলুলোজ থাকে। সেলুলোজ বিভিন্ন ঘাসে থাকে, বিভিন্ন পাতায় থাকে। এখানে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, গবাদি পশু যারা আছে, গরু ছাগল ইত্যাদি, এরা কিন্তু এই সেলুলোজকে সরাসরি হজম করতে পারে, কারণ তাদের ইন্টেস্টাইনে একটা এনজাইম থাকে যেটাকে বলা হয় সেলুলেজ। সেলুলেজ তাদের তোমার ডাইজেস্টিভ সিস্টেমে এই এনজাইমটা থাকার কারণে, পরিপাকতন্ত্রে এই এনজাইমটা থাকার কারণে তারা সেলুলোজকে হজম করতে পারে সরাসরি। বাট মানুষ কিন্তু, মানুষের ইন্টেস্টাইনে বলো বা পাকস্থলিতে বলো, টোটাল মানে তোমার ডাইজেস্টিভ সিস্টেম জুড়ে এই এনজাইমটা কিন্তু কোথাও নাই। না থাকার কারণে মানুষ কিন্তু এই সরাসরি ঘাস পাতা খাইতে পারে না, ঠিক আছে। ঘাস খাইলে কি হবে, মানুষ হজম করতে পারতো। যদি সেলুলোজ এনজাইম থাকতো তাহলে ঘাস খেয়ে হজম করতে পারতো, তো খাবারের জন্য চারদিকে ঘুরতে হতো না, ঘাস খেয়ে বাঁচতে পারতো। বাট যেহেতু সেলুলোজ এনজাইম থাকে না, তাই সেলুলোজকে হজম করতে পারবে না, এই জন্য হচ্ছে এই আলাপবাদ। তাহলে পরবর্তীতে আমরা দেখতেছি যে এটিও পানিতে অদ্রবণীয় এবং এটি ফেলিং দ্রবণ কর্তৃক এটাও বিজারিত হয় না, সেম সেম আগের বৈশিষ্ট্য। বাট এখানে পার্থক্য কিন্তু ওই যে স্টার্চের সাথে, দেখো স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ তৈরি করছিল, বাট সেলুলোজ কিন্তু আয়োডিন দ্রবণে কোনো বর্ণ তৈরি করে না। ওকে, আর আরেকটা পার্থক্যের ব্যাপার হচ্ছে যে ওইখানে আমরা দেখছিলাম স্টার্চকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি আদ্র বিশ্লেষণ করা যায়, তাহলে প্রথমে ডেক্সট্রিন, পরে মেলটোজ, পরে ডি গ্লুকোজ, ধাপে ধাপে গ্লুকোজ তৈরি হয়েছে। বাট এক্ষেত্রে আমরা মনে রাখবো গাঢ় সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি হাইড্রোলাইসিস করা হয়, তাহলে সেলুলোজ সরাসরি ভেঙে গ্লুকোজ তৈরি করে, কোনো ডেক্সট্রিনও দরকার হয় না, মেলটোজও দরকার হয় না, একদম ডিরেক্টলি গ্লুকোজ তৈরি করতে পারে। ওকে, এটা হচ্ছে তার আরেকটা বৈশিষ্ট্য। আর কাজ হিসেবে আমরা মনে রাখবো স্টার্চ তো ছিল উদ্ভিদের কি সঞ্চিত খাদ্য বস্তু, আর সেলুলোজ হচ্ছে উদ্ভিদের প্রধান গাঠনিক উপাদান, যাতে কার্বন কাঠামো, তার যে দেহের স্ট্রাকচার, দৈহিক কাঠামো গঠিত হয়, এটাই হচ্ছে সেলুলোজ দ্বারা। তাহলে সেলুলোজ তার গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। এই হচ্ছে স্টার্চের সাথে সেলুলোজের তুলনামূলক কিছু বৈশিষ্ট্য আমরা পার্থক্য দেখলাম। তাহলে যদি তুলনা আসে বা পার্থক্য আসে তাহলে তোমরা পারবা, আলাদা করে আসলে তাও তোমরা দিতে পারবা। এবং সেলুলোজের গঠনও আমরা দেখলাম। এরপরে আরেকটা উপাদানই বাকি থাকে, যেটার নাম হচ্ছে গ্লাইকোজেন। এটা কি প্রাণী দেহের সঞ্চিত পলিস্যাকারাইড বা সঞ্চিত খাদ্যবস্তুর নাম হচ্ছে গ্লাইকোজেন। এটা সাধারণত আমাদের যকৃৎ, অর্থাৎ যেটাকে আমরা লিভার বলে থাকি, কলিজা বলে থাকি, প্রাণীদের এই কলিজাতে বা লিভারে এটা সঞ্চিত থাকে এবং পেশিতে এটা সঞ্চিত থাকে, সঞ্চিত খাদ্যবস্তু হিসেবে থাকে। যখন গ্লুকোজের প্রয়োজন হয় শরীরে, তখন এরা ভেঙে, এই গ্লাইকোজেনটা ভেঙে গ্লুকোজ তৈরি করে এবং রক্তের সাথে মিশে যায়। ওকে, সেখানে আমাদের কাজ করে আর কি, অগ্নাশয় সহ অন্যান্য বিভিন্ন আইলেটস অফ ফ্ল্যাঙ্গারহ্যান্স তোমরা পড়ছো, যাকে আমি ডিটেইলস যাচ্ছি না। গ্লাইকোলাইসিস থেকে আমরা দেখতেছি যে এটি একটি বহু শাখান্বিত পলিমার, অর্থাৎ এতে শুধু যে সরল শাখা একদিকে থাকবে তাই না, এতে উপরে নিচেও শাখা থাকে। এটা একটা বহু শাখান্বিত হোমোপলিমার। আর এর গঠন অনেকটা অ্যামাইলোপেকটিনের মতো। অ্যামাইলোপেকটিনেও কি উপরে নিচে শাখা ছিল না আলফা 1,6 লিঙ্কেজে, ঠিক এই গ্লাইকোজেনও উপরে নিচে শাখা থাকে, এটা বহু শাখা প্রশাখার যুক্ত হয়ে থাকে।
আর এর প্রতিটি শাখাতেই 10 থেকে 20টি আলফা ডি গ্লুকোজ থাকে। অর্থাৎ শুধু আলফা ডি গ্লুকোজ দিয়ে এটা তৈরি, অন্য কোনো কিছু না। শাখাগুলো যে তৈরি হয়েছে, শাখাগুলোতে আবার অন্য কিছু এসে যুক্ত হয়েছে না, যে ফ্রুক্টোজ আসছে বা বিটা ডি গ্লুকোজ আসছে, এরকম না, শুধু আলফা ডি গ্লুকোজ দিয়ে। এই জন্য কিন্তু বলা হচ্ছে হোমোপলিমার, মানে একই ধরনের মনোমার দিয়ে তৈরি একটা বহু শাখান্বিত হোমোপলিমার হচ্ছে এই গ্লাইকোজেন। 10 থেকে 20টি আলফা ডি গ্লুকোজ প্রতিটা শাখায় থাকে। এটা দেখতে সাদা পাউডার সদৃশ পদার্থ, সাধারণ তাপমাত্রায় পানিতে দ্রবীভূত হয় না, তবে যদি ঠান্ডা পানি নেওয়া হয় তাহলে যে আমরা শুরুতে বলছিলাম সাসপেনশন তৈরি করতে পারে। এটা পলিস্যাকারাইডের একটা ধর্ম, যে ঠান্ডা পানি নিলে সাসপেনশন তৈরি করতে পারে, স্পেশালি গ্লাইকোজেনে। আর আয়োডিন দ্রবণে সে কিন্তু একটা বর্ণ তৈরি করে, তার বর্ণটা হচ্ছে লালচে বাদামি বর্ণ। বাট যদি তাপ দেওয়া হয় তাহলে আবার এই লালচে বাদামি বর্ণটা দূরীভূত হয়ে যায়। আমরা গ্লাইকোজেনটাকে একটু দেখে নিই কিভাবে পরীক্ষাতে আঁকবো। তাহলে এই গ্লাইকোজেনের এখানে দেখানো হয়েছে তোমাদের পার্শ্বীয় শিকল গুলা। দেখো আলফা 1 ফোল্ড লিঙ্কেজে যুক্ত হয়েছে, এরা প্রত্যেকটা আলফা ডি গ্লুকোজ আলফা 1 ফোল্ড লিঙ্কেজে যুক্ত হয়েছে। ঠিক এই উপরের CH2OH গুলো যে আমরা লিখছি, এখানের ওএইচটা বাদ দিয়ে ওইখানে যদি উপরের দিকে আরেকটা করে লিঙ্কেজ দেখানো হইতো, অর্থাৎ উপরেও শাখা তৈরি হয়েছে, সেটা হয়তো আলফা 16 লিঙ্কেজ। তো আলফা 16 লিঙ্কেজটা তোমরা পরীক্ষাতে দেখায় দিবা, আমি এখানে আর দেখাই নাই। তোমরা এই যে মাঝখানের একটা CH2OH থেকে আমি বলে দিই কিভাবে লাগবা, এই ওএইচটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে ওই উপরের দিকে আরেকটা এরকম গ্লুকোজ অণু যুক্ত করে দিবা, ঠিক আছে? তাহলে এখানে ওইটা হয়ে যাবে আলফা 16 লিঙ্কেজ, ঠিক আছে? তো এই আলফা 16 লিঙ্কেজ উপরের দিকে একটা শাখা আর পার্শ্ববর্তী ভাবে এরকম দুইটা শাখা রেখা দিলেই সেটা হয়ে যাবে গ্লাইকোজেন। এবং প্রত্যেকটাই কিন্তু 1,4 লিঙ্কেজে যুক্ত হয়েছে নিচের দিকে, অর্থাৎ আলফা লিঙ্কেজ একই দিকে, কর্নার লিঙ্কেজ কোনো নাই, উপরের দিকে যুক্ত হলেও একই দিকে যুক্ত হবে, ঠিক আছে? তো আমি তোমাদের পিডিএফটাতে একদম উপরের চিত্রটা সহ একটা চিত্র অ্যাড করে দিব না, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কেমন আঁকতে হবে। ওকে, তো আমরা পার্শ্বীয় শিকল এবং উপরে নিচে শিকল, দুইটা শিকল একসাথে দেখিয়ে গ্লাইকোজেন অণুটা দেখাবো, এবং প্রত্যেকটাই আলফা লিঙ্কেজে যুক্ত হয়েছে, ঠিক আছে? তারপরে আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো থেকে আরেকটু লক্ষ্য করি, আমরা বলতেছিলাম যে একে হাইড্রোলাইসিস করলে কেবল আলফা ডি গ্লুকোজই পাওয়া যাবে। আর আমরা শুরুতেই বলছি যে প্রাণীদেহে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে লিভার এবং পেশিতে এরা জমা থাকে, প্রয়োজনে রক্তে গ্লুকোজ হিসেবে ভেঙে যায়। তারপরে আর একটা কোশ্চেনই বাকি থাকে আমাদের এই টপিক থেকে, সেটা হচ্ছে জীবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব। ক্লাস শর্ট করতে যাওয়া প্রায় 51 মিনিট হয়ে গেছে। ওকে, তো আমরা লক্ষ্য করি এই জীবদেহে কার্বোহাইড্রেটের বেশ কিছু গুরুত্ব, এগুলো আসলে তোমাদের পড়ার টপিক, তোমরা পড়লেই পারবা, রিডিং পড়লেই পারবা, দেখানোর দরকার নাই। তারপর আমি একটু দেখা দিই জীবদেহে কি কি কাজে কার্বোহাইড্রেট লাগে। বহুত কাজে লাগে। জীবদেহের শক্তির প্রধান উৎস হচ্ছে কার্বোহাইড্রেট। শর্করা না থাকলে আমরা শক্তি পাইতাম না। তো এই শর্করা জারিত হয়ে আমরা কি জানি যে শক্তি তৈরি হয় শ্বসন প্রক্রিয়াতে। আমরা দেখছি যে কিভাবে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হয়, তোমাদের প্লান্ট ফিজিওলজিতে আছে। ফিজিওলজি তো আমাদের কোর্সের অন্তর্ভুক্ত না, বাট আমি তোমাদের এক্সামের আগে কিছু সাজেশন এবং নোটস দেওয়ার চেষ্টা করব। তো এই ফিজিওলজিতে তোমরা দেখবা যে কিভাবে গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি করে। তাহলে গ্লুকোজ যদি না থাকতো, শর্করাই যদি না থাকতো, তাহলে তো সেক্ষেত্রে এটিপি বা শক্তি উৎপাদিত হইতে পারতো না। তাহলে জীবদেহের শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট। দ্বিতীয়ত, উদ্ভিদের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট বা শর্করা। প্রাণীর ক্ষেত্রেও, প্রাণীতেও যে থাকে না তা না, প্রাণীর বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে, গাঠনিক স্ট্রাকচার তৈরি করে হচ্ছে কার্বোহাইড্রেট। উদ্ভিদের শুষ্ক ওজনের প্রায় 50 থেকে 80% হচ্ছে কার্বোহাইড্রেট। বিভিন্ন শৈবাল এবং উদ্ভিদ দেহে স্টার্চ, ইনোলিন এরা সঞ্চিত থাকে খাদ্যবস্তু হিসেবে। আর আমরা দেখলাম মাত্র প্রাণীতে, এছাড়াও ছত্রাকে, ব্যাকটেরিয়াতে গ্লাইকোজেন কার্বোহাইড্রেট হিসেবে কি করে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। আমরা জানি যে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে সেলুলোজ, হেমিসেলুলোজ, কাইটিন, পেকটিন। তাহলে এরা প্রত্যেকটা কিন্তু কি পদার্থ? কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তাহলে কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। আচ্ছা, অনেক সময় দেখা যায় কি শরীরে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড তৈরি হইতেছে না, তখন তার অভাবটা পূরণ করতেও কার্বোহাইড্রেট কাজ করে। 7 আর 8 পয়েন্ট কিন্তু এটা নিয়ে আমাদের বলা হয়েছে। তারপর আমরা দেখছি ডিএনএ এবং আরএনএ এর পেন্টোজ সুগার, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগার থাকে। তাহলে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ আমরা একটু আগে দেখছি, এরা হচ্ছে এক প্রকারের সুগার, মনোস্যাকারাইড। তাহলে এরাও হচ্ছে কি এক্ষেত্রে আমাদের কার্বোহাইড্রেটের একটা গুরুত্ব। ডিএনএ আরএনএ যদি না থাকতো, জীবের কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে ডিএনএ আরএনএ এর অপরিহার্য উপাদান হিসেবে কাজ করতেছে দুইটা কার্বোহাইড্রেট। এছাড়াও আমরা বিভিন্ন অণু, যেমন অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ডাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, ডাইফসফেট, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফসফেট, ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এই প্রত্যেকটা অণুর ক্ষেত্রেই, এরা কিন্তু জৈব রাসায়নিক অণু, এই প্রত্যেকটা গাঠনিক উপাদানে কার্বোহাইড্রেট থাকে। আচ্ছা, প্রাণী দেহে তোমরা সাইনোভিয়াল অস্থিসন্ধি পড়ছো কিনা জানি না, তো এই সন্ধিস্থলগুলোতে পিচ্ছিলকারক পদার্থ বা লুব্রিক্যান্ট হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। ওকে, তারপরে বিভিন্ন প্রাণী, যেমন গবাদি পশুর দুগ্ধ আমরা যেটা পাই, সেটা এর দুগ্ধটা তৈরি হয় গ্লুকোজ এবং গ্যালাক্টোজ থেকে ল্যাকটোজ হিসেবে, ঠিক আছে? তো এটা আমরা দুগ্ধ হিসেবে, খাবার হিসেবে গ্রহণ করি। এছাড়াও আমাদের দেখো খাদ্য, বস্ত্র, আশ্রয় প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কার্বোহাইড্রেটের দরকার পড়ে। আমরা খাবার, টোটাল খাবারটাই উদ্ভিদ জগতের উপর ডিপেন্ডেন্ট। তো এই খাবারটা আসতেছে, বলবো যে আমরা তো প্রাণী খেয়ে বাঁচতে পারি, তাই প্রাণীটা তো উদ্ভিদ খেয়ে বাঁচতে হয়। তাহলে তার প্রত্যেকটা খাদ্যই মূলত এই কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ডেন্ট।
বস্ত্র, দেখো আমাদের যত বস্ত্র শিল্প, রেশম ইত্যাদি প্রত্যেকটা কিন্তু তৈরি হয় উদ্ভিদ থেকে, রেশমের প্রয়োজন হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের বস্ত্র কার্বোহাইড্রেটের উপর ডিপেন্ডেন্ট। আশ্রয়, আমরা যত ঘর বাড়ি এখন নির্মাণ করি, কাঠের ঘর বাড়ি ছিল এক সময়, এখন আমরা আধুনিক কালের বাড়ি ঘর ব্যবহার করি, বাট তারপরেও কার্বোহাইড্রেট কিন্তু লাগবেই। কার্বোহাইড্রেট ব্যতীত এটা ব্যবহার করা যাবে না। আমাদের পাকা বাড়িগুলো তৈরি করতেও কাঠ, বাঁশ ইত্যাদি ব্যবহার করতে হয়। তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেট এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে, আশ্রয়ের জন্য কার্বোহাইড্রেট ভূমিকা পালন করতেছে। আর আমরা আরেকটা ব্যবহার করি, শিক্ষা সভ্যতা সংস্কৃতির একটা অন্যতম উপাদান হচ্ছে কাগজ। আমরা যত খাতায় লিখি, যত শিট প্রিন্ট করি, প্রত্যেকটা কাগজ কিন্তু তৈরি হয় আমরা জানি কার্বোহাইড্রেট থেকে, গাছ থেকে। ওকে, তোমাদের জিমনোস্পার্ম মেবি আছে, জিমনোস্পার্ম বোটানি পেলিনোলজি, এটার মাঝে একদম ফার্স্ট চ্যাপ্টারটাতেই কাগজ কিভাবে তৈরি হয়, কি কি গাছ থেকে তৈরি হয় সেই বিবরণগুলো আছে, পড়ে নিবা। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে যে সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট উদ্ভিদকে দৃঢ়তা এবং সুরক্ষা প্রদান করে, উদ্ভিদের ভার বহন করতে সহায়তা করে। তো এইগুলো হচ্ছে জীব দেহে কার্বোহাইড্রেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু অবদান। এগুলো আমরা পরীক্ষাতে দেখাবো, এবং প্রত্যেকটা এই 14টা পয়েন্ট এখানে তো আমি স্লাইডে লিখছি বলে ছোট দেখা যাইতেছে, তোমরা খাতায় লিখে প্রায় 2 থেকে 3 পৃষ্ঠার মতো হয়ে যাওয়ার কথা। ওকে, তো এনাফ পয়েন্টস ফর আমাদের এক্সামের জন্য, আর এর বেশি দেখতে হয় না। তো আমরা মূলত আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। তো এখন তোমরা হোমওয়ার্ক কি কি লিখবে তা একটু আমি দেখা দেই। এখানে তো আমরা টপিক ওয়াইজ পড়লাম, হোমওয়ার্ক গুলো তোমরা এই যে এখানে কোয়েশ্চেন ভিত্তিক ভাবে লিখবে। প্রথমত, জীবদেহে কার্বোহাইড্রেটের গুরুত্ব উল্লেখ করো, এটা লিখবে। সুক্রোজ এবং মল্টোজের গাঠনিক প্রাণরাসায়নিক সংকেত দেখাও। গাঠনিক স্ট্রাকচারটা আগে লিখবে, এই যে ইয়া দিয়ে, কার্বন সংখ্যা দিয়ে, তারপরে সেখানে প্রাণরাসায়নিক সংকেতটা, অর্থাৎ যেটা ওই যে আমরা এতে দেখাইলাম গাঠনিক স্ট্রাকচারটা, ওইটা লিখবে। রাইবোজ এবং সুক্রোজের গঠন লিখবে। রাইবোজ এবং ফ্রুক্টোজের চেইন গঠন লেখার কথা বলছে। তাহলে আমি একসাথে এগুলা এভাবে লিখে দিই। পার্থক্য লিখবা 3টা। একটা হচ্ছে শ্বেতসার গ্লাইকোজেনের পার্থক্য, শ্বেতসার মানে কিন্তু স্টার্চ গ্লাইকোজেনের পার্থক্য। একটা হচ্ছে বিজারক অবিজারক শর্করার পার্থক্য। একটা হচ্ছে মনোস্যাকারাইড পলিস্যাকারাইডের পার্থক্য। আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট কি, উদাহরণ, রাসায়নিক সংকেত সহ টোটাল শ্রেণী বিভাগটা দেখাইবে। যেগুলো আমি গাঠনিক সংকেত দেখাইছি ওইগুলো গাঠনিক সংকেত দিবা, যেগুলো দেখায়নি ওগুলো শুধু নাম লিখবা, টোটাল শ্রেণী বিভাগটা দেখাইবা। আর হচ্ছে যে স্টার্চ সেলুলোজ গ্লাইকোজেনের বর্ণনা, ঠিক আছে? তাহলে এখানে আলাদা করে টিকা স্টার্চ সেলুলোজ লেখার দরকার নাই, অলিগোস্যাকারাইড আলাদা করে আর দেখানোর দরকার নাই। তাহলে তোমরা মূলত আমার মতো করে এখানে আমি স্লাইডে যেভাবে লিখলাম এইভাবে কোশ্চেন গুলো লিখে ফেলবাম। তাহলে হোমওয়ার্কটা সাজায় দিই। কার্বোহাইড্রেটের বিস্তারিত শ্রেণী বিভাগ করো, এটা লিখবা। বিজারক এবং অবিজারক শ্রেণী শর্করার মধ্যে পার্থক্য লিখো, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর, মনোস্যাকারাইড আমি অলিগো বাদ দিলাম, এবং পলিস্যাকারাইডের তুলনা করো, এই 2টা লিখবা। তারপরে হচ্ছে স্টার্চ সেলুলোজের গ্লাইকোজের প্রাণরাসায়নিক গঠন, এটা লিখবা। আরেকটা কোশ্চেন অ্যাড করবো হচ্ছে স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য লিখো। স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য লিখো। স্টার্চ এবং সেলুলোজের পার্থক্য লিখো। আর গাঠনিক স্ট্রাকচার লাগবে এই 3টা, রাইবোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, মল্টোজ। রাইবোজেরটা চেইন স্ট্রাকচার সহ লিখবা, ঠিক আছে? তাহলে এই 3টার হচ্ছে তোমরা স্ট্রাকচার লিখবা। আর হচ্ছে কার্বোহাইড্রেটের গুরুত্ব। তো এই 7টা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো। নতুন গ্রুপে সবাই আশা করি জয়েন হয়ে গেছো, ওইখানে তোমরা ক্লাস টেপ গুলো পোস্ট করবা, এবং বিস্তারিত কিভাবে করতে হয় তা তোমাদের আগের ক্লাসে বলা হয়েছে। কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা টেলিগ্রাম গ্রুপে অথবা ফেসবুক পোস্টে জানাইবা। ধন্যবাদ, ভালো থাকি সবাই, সালাম আলাইকুম।